কিন্তু সেটা যদি করতে পারো তো খুব ভালো। হ্যাঁ, তোমরা তো এত পরিশ্রম করতে চাও না, এই জন্যই বলছি এইগুলো অন্তত টুকে রাখো, এইগুলো অন্তত ফলো করো। আর কোশ্চেন যে এমসিকিউ বানানো হয় ওইগুলো করলেই জানাও, এগুলো ঠিকঠাক ফলো করো, বুঝলে। এর আগে কে ছিল উপরাষ্ট্রপতি? আমাদের আগে ছিল জগদীপ ধনকর। আর আচ্ছা ঠিক আছে, সায়ন রাষ্ট্রপতি কে? এই তো দ্রৌপদী মুর্মু। আচ্ছা বলো তো তাহলে রাজ্যসভার চেয়ারম্যান কে? উপরাষ্ট্রপতি। কে নাম কি? এখন কি আছে? নাম কি বলতে হবে, আমি এত কথা শুনবো না, নাম কি বল? রাজ্যসভার চেয়ারম্যান কে? সিপি রাধাকৃষ্ণন। মানে যিনি হচ্ছে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে তিনি রাজ্যসভার চেয়ারম্যান, বুঝলে। তাই জন্য তো সুযোগ সুবিধাটা পায়। কি সুযোগ সুবিধা পায়? চেয়ারম্যানের জন্যই তো ওর সুযোগ, টাকাটা পায়। কেন উপরাষ্ট্রপতি হলে টাকা পেত না? টাকা পায় না, উনি চেয়ারম্যানের জন্য টাকা পায়। আমি বলছি উপরাষ্ট্রপতি হলে কি টাকা পেত না? না, আমাদের এই পদটা না থেকে ওই পদ থেকে যে কোনো একটা পদে এটা করা হয়, বুঝলে। ওই জন্য ওই চেয়ারম্যান হিসেবে বেতনটা, ওই জায়গায় তো আর বেতন পাবে না, আমি ওইটাই জানতে চাই। তাহলে রাষ্ট্রপতি তো তাহলে পেত না, তাহলে রাষ্ট্রপতি শুধু রাষ্ট্রপতির ওই জায়গাটা থেকে বেতন পাবে। যাই হোক, ঠিক আছে, এটা ওইটাই আমি জানতে চাইলাম, জানো। আচ্ছা বলো ভারতের বলো, তুমি বলো ভারতের সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে? দাঁড়াও, যাকে বলছি সে বল, বলো, নাম বলতে হবে আমার। কি সেনাবাহিনী? ভারতের সেনাবাহিনীর সর্বাধিনায়ক কালকে বলো। হ্যাঁ হ্যাঁ উপেন্দ্র দ্বিবেদী কি সেনাবাহিনীর সর্বাধিনায়ক? না না, একদম না। কে পারবে? কে পারবে? একদম সবাই জানো সেনাবাহিনীর সর্বাধিনায়ক হচ্ছে দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হচ্ছে ভারতের সেনাবাহিনীর সর্বাধিনায়ক, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে আমি তো বাংলায় বললাম, শক্তিম কমান্ডার তো ইংলিশে হবে, বুঝতে পেরেছো? এবারে পার্থক্য এখানে কিছুই নেই, ভারতের সেনাবাহিনীর সর্বাধিনায়ক। আর বলো তাহলে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ কে? চিফ অফ ডিফেন্স স্টাফ পড়ো, ওখানে দেওয়া ছিল, আমি যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দিয়েছিলাম তোমাদের ওখানেও ছিল, অনিল চৌহান, চিফ অফ ডিফেন্স স্টাফ, বোঝা গেছে? এগুলো পড়ো, আমি বারবার বলছি, এটা দ্বিতীয় দিন হলো দিয়েছি, এগুলো না পড়লে তুমি পড়ছো না কেন? পড়ো, পড়বে, ভালো করে পড়বে। চাকরির জন্য এসছো, চাকরি পাওয়ার মতো করে পড়তে হবে, চাকরি পাওয়ার মতো। হ্যাঁ হ্যাঁ বলো, মানে অনার্সে কি পড়তে হয় জানি আমি, জিওগ্রাফি তো, আমি জিওগ্রাফি নিয়েই তো পড়েছি। প্র্যাকটিক্যাল করিয়ে করিয়ে মাথায় ও কিচ্ছু করায় না, ওসব বাদ দাও। কলেজে কি পড়া হয় এখন আলাদা হয়ে গেছে, আলাদা ফালাদা নয়, ওই ঘুরে ঘুরে সারা সপ্তাহে একদিন দুদিন পড়া হয়, ওসব বলে লাভ নেই, ঘুরে ঘুরে অর্ধেক সময় চলে যায়, বেশিরভাগ সময়, বুঝতে পেরেছো? আমাদের সময় পাঁচটা পড়তাম না, তোমাদের সময় পাঁচ অনার্স সব পড়তে হয়, আর কি। তারপরে সেই কতগুলো সাবজেক্ট জ্যাড করেছে, আপনাদের বেলায় শুধু হচ্ছে কি অনার্সের উপর বেশি জোর দিত, এখন এদের হচ্ছে সাতটা বিষয়ের উপর জোর দেয়। যে আমাদের সময় শুধু পাঁচটা পড়তে হতো না, এখন পাঁচটাও পড়তে হয়, আর কলেজে অ্যাটেন্ডেন্সটা একটু বেশি করতে হয়, এছাড়া আর কিছুই নয়। তুমি নিজেরাই বলো, সত্যি কথা বলো, যে পুরো টাইমটা কি পড়াশোনা করো, যে টাইমটা করা উচিত পড়াশোনা করো, সেইটা বলো আগে, কত চাপ টাপ ছাড়ো, আগে নিজেরা সত্যি কথা বলো, যে যতটা আমরা মনে করা উচিত ততটা কি করি? একদমই করি না, ঠিক আছে? যে যতটা মনে হয় লোকের মুখে গল্প শুনতে বিশাল চাপ, ওইটাই বলি, কিন্তু এমন কিছু নয়, একটু ঠিকঠাক টাইমে পড়াশোনা করলে সব কন্ট্রোল, বুঝলে? অতএব এইগুলো তোমাদের মৌসুমী ম্যাম আছে তো এখনো? কি মৌসুমী ম্যাম নেই এখনো? হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে আছে? হ্যাঁ, জিওগ্রাফিতে কে আছে? কে? সজল স্যার আছে, সজলদা আছে। আচ্ছা আচ্ছা, না ওনারা তো আছে সম্ভবত, পার্ট টাইম হিসেবে আছে, মুনমুন আছে, আচ্ছা পার্ট টাইম হিসেবে আছে মনে হচ্ছে, পার্ট টাইম।
আচ্ছা যাই হোক, কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে আছে জানো না? ওই একজন ম্যাম আছে তো, জিওগ্রাফির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, জানো না মনে হয়। যাই হোক, সবাই কি আছো এখানে যাই, সম্ভবত মৌসুমী ম্যাম এখন আছে। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। কি বলছিলাম, তারপর বলো। এবারে ইয়ে থেকে ধরুন যেগুলো লিখেছি ওগুলো দিয়ে যেগুলো লিখেছি এইগুলোই দিয়েছি, লিখিয়েছি। আচ্ছা আর কি করিয়েছিলাম গো গতদিন দেখি? কোন শহর কোন যেগুলো নোটস থেকে দিচ্ছি সেগুলো বাড়িতে লিখে প্র্যাকটিস করবে। লিখিয়েছি না? সব লেখালে 5 বছর চলে যাবে সিলেবাস কমপ্লিট করতে। নোটস থেকে যেগুলো দিচ্ছি সেগুলো মুখস্থ করবে। কি লিখিয়েছিলাম? আচ্ছা বলো, কোন শহর কোন নদীর তীরে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কার্তিক চন্দ্র মন্ডল ফলো করো, ভালো বই। আগে একটু ভুলভাল ছিল, এখন সংশোধন করেছে, তবে বইটা যথেষ্ট ভালো, ভালো সাজিয়েছে, বুঝলে? কার্তিক চন্দ্র মন্ডল ভালো করেছে। আচ্ছা বলো, বলো তো এ সায়ন, আমাদের বিহারের দুঃখ কাকে বলা হয়? কি বই, খাতার দিকে কেন, এদিকে তাকিয়ে বলো। হ্যাঁ, কান ধরে দাঁড় করিয়ে দেবো এবার, মহানন্দা হচ্ছে। বলো এ বলো। হ্যাঁ না, কোশি। তুমিও পড়ছো না কেন? পড়ো, তুমি তো এখন বুঝতে পেরেছো এগুলো। তোমাদের তো তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো জানো কম্পিটিশনটা, তোমরা ভালো করে পড়ো। আচ্ছা এ বলো, তোমার নামটা কি গো? দেবজ্যোতি না? তোমার নাম দেবজ্যোতি। আচ্ছা আচ্ছা বলো, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? গোদাবরী। আর এ বলো, অনন্যা বলো, পবিত্রতার ভিত্তিতে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? পবিত্রতার ভিত্তিতে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? দামোদর দক্ষিণ ভারতের গঙ্গা, জানো? এ বলো, তুমি বলো। কাবেরী। কাবেরীকে দক্ষিণ ভারতের পবিত্রতার ভিত্তিতে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আচ্ছা তুমি বলো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কি? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা করছো না কেন? পড়তে এসে চাকরির জন্য পড়তে এসছো, আর বাচ্চাদের মতো এরকম বলে বলে হয় না। চাকরি পেতে হবে, নিজেদের দায়িত্ব নিতে হবে, দিন রাত পড়ে একদম বই শেষ করতে হবে। এখন তো কম্পিটিশন, যে আমাকে পেতে হবে, এই জিনিসটা ভাবতে হবে, নইলে বছর বছর পড়ে থেকে এখানে কোনো লাভ নেই। তোমাকে জেনে নিতে হবে বিষয়গুলো কি করতে হবে, আর পড়াগুলো করতে হবে। সবচেয়ে বেশি তোমাকে পরিশ্রম করতে হবে, সবার থেকে বেশি। স্যারেরা শুধু বলে দেবে জিনিসগুলো, কোথা থেকে পড়তে হবে, কিগুলো পড়তে হবে। এখানে এসে যদি বলতে হয় প্রত্যেকদিন, তাহলে কিন্তু তোমাদের ক্ষতি হবে। সেই জিনিসটা মাথায় রাখো, চাকরির জন্য পড়তে এসছো। আচ্ছা ঠিক আছে, কি বলেছিলাম যেন, প্রশ্নটা কি বলেছিলাম? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এ বলো, যদি বলো। গোদাবরী। ওই দৈর্ঘ্যের বিচারেই তো ওকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। গঙ্গা যেমন ভারতের দীর্ঘতম নদী, সেই জন্য দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী বলে ওকে গঙ্গার সঙ্গে তুলনা করে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আর পবিত্রতার দিক থেকে গঙ্গা যেমন পবিত্র সেই মানা হয় আমাদের, সেই জন্য কাবেরী নদীকেও দক্ষিণ ভারতে পবিত্র মানা হয়। সেই জন্য পবিত্রতার ভিত্তিতে কাবেরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। বুঝতে পেরেছো? এগুলো নিয়ে আমি গত ক্লাসে খুব ভালো করেই বলেছি, মানে বোঝানোর সময়। এইগুলো নিয়ে তোমরা যদি এখনো এরকম করো তাহলে কি হবে? আচ্ছা আর কি ছিল? কোন নদী? আচ্ছা বলো তো, সায়ন বলো, ক্যানিং কোন নদীর তীরে? ক্যানিং শহর মাতলা। আচ্ছা এ বলো, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? হ্যাঁ, হুগলি। আচ্ছা বলো, আর কি বলি? হরিদ্বার। হরিদ্বার লিখেছিলাম তো। হরিদ্বার না লেখা, হরিদ্বার লেখা নেই, হরিদ্বার লেখা লিখেছি। বলো গঙ্গা। হ্যাঁ, এগুলো সহজ জিনিস, আমি সহজ জিনিসগুলোই ধরছি, আর কি ধরবো বলো? মথুরা। মথুরা হচ্ছে যমুনা। দিল্লি। দিল্লি যমুনা। যমুনা। আচ্ছা হ্যাঁ বলো। গুয়াহাটি। গুয়াহাটি। গুয়াহাটি হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। গুয়াহাটি কোন রাজ্যে? না, আসাম। আসামের প্রধান নদী ব্রহ্মপুত্র, এইভাবে মনে রাখতে হবে।
ঠিক আছে, আসামের প্রধান নদী ব্রহ্মপুত্র, সেই কারণে ব্রহ্মপুত্র সহজে মনে থেকে যাবে। এই জিনিসগুলো একটু ভালো করে পড়ো, এরকম করলে কি করে হবে। আচ্ছা হ্যাঁ বলো, গান্ধীনগর কোন নদীর তীরে? তুমি বলো দেবজ্যোতি। গান্ধীনগর না, গান্ধীনগর উল্লেখযোগ্য নদী সবরমতী। সবরমতী ভালো করে পড়ো এগুলো, মানে সবরমতী তো স্যার। হ্যাঁ ও আচ্ছা, অনলাইনের কথা ভুলেই গেছি। এ বলো অঙ্কুর, তোমার কথা ভুলেই গেছি, বলো আচ্ছা নাগপুর কোন নদীর তীরে অবস্থিত? অঙ্কুর নাগপুর বলো। স্যার এটা পারবো না। আচ্ছা ওয়েনগঙ্গা। আচ্ছা সৌমেন পাল, সৌমেন কবে আজকে নতুন এসছো? মাইক্রোফোন অন করো। হ্যাঁ স্যার। না স্যার নতুন না, আমি আজকে যেতে পারিনি, আমার শরীর খারাপ হয়ে জন্য। সৌমেন এবার বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ কি বলছো? না ওয়েনগঙ্গা, বুঝলে? স্যার কি বললেন ওটা? ওয়েনগঙ্গা। হ্যাঁ না না ওয়েনগঙ্গা। আচ্ছা বলো তো, একটা গুরুত্বপূর্ণ, এটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ, বলো পুনে শহর কোন নদীর তীরে? সৌমেন আচ্ছা একবার বলুন। পুনে বড়, এগুলো বলতে হচ্ছে কেন? সঙ্গে সঙ্গে উত্তর দেবে। স্যার বলবো? হ্যাঁ বলো। মুলমুতা তো? মুলামুতা, খাতা দেখে বললে হবে না। না স্যার, খাতা পাশে বলা নেই। আচ্ছা ঠিক আছে, বলো শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর? স্যার আবার রিপিট করুন স্যার, বুঝতে পারলাম না। সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর এ বলো, খুব গুরুত্বপূর্ণ। কাবেরীর উপর শিব সমুদ্রম। আচ্ছা তারপর বলো ধোঁয়াধর জলপ্রপাত। ধোঁয়াধর নর্মদা নদীর উপর। তুমি আগে যারা আগের যে খাতাগুলো না, একটু ওদের কাছ থেকে ফটো তুলে কালেক্ট করে নেবে, বুঝলে? আগের যে জিনিসগুলো, আর নতুন করে তোমাদের আলাদা ব্যাচ হবে পুজোর পর, সেটা ঠিক আছে। তবে এগুলো একটু আমার ফাউন্ডেশন ব্যাচ। হ্যাঁ একদম একদম। আমার ফাউন্ডেশন ব্যাচ হবে। হ্যাঁ আমার ফাউন্ডেশন ব্যাচ। হ্যাঁ ওটা আলাদা গ্রুপের জন্য আলাদা ব্যাচ হবে। আচ্ছা গ্রুপের জন্য আলাদা ব্যাচ। আচ্ছা ঠিক আছে বলো। আচ্ছা এবারে আজকে শুরু করি না, অনেক সময় পড়া ধরা হয়েছে। হ্যাঁ কোনটা? আচ্ছা হ্যাঁ এখানে কি লেখানো ছিল? কি কি দেখি দেখি দেখি, আমাকে দাও দেখি, দাও। ষষ্ঠধারাটা কি লেখানো ছিল? ও ষষ্ঠধারাটা মধ্যপ্রদেশে ছিল না? তাহলে বই থেকে না না উত্তরাখণ্ডই হবে, আমি খেয়াল করিনি তখন। তাহলে ঠিক আছে। আচ্ছা এই লেখো দেখি আজকের কি বলে কৃষি কাজটা করাই, ঠিক আছে? ভারতের কৃষি কাজটা লেখাবো আর করবো, একটু বুঝিয়ে দেবো। আচ্ছা লেখো ভারতের কৃষি কাজ। আর সময় থাকলে ভারতের পরিবেশ আন্দোলনগুলো হয়ে যাবে, পরিবেশ আন্দোলনগুলো সম্পর্কে করিয়ে দেবো। আচ্ছা ভারতের কৃষিকাজ, তাহলে প্রথম বলি যে কৃষিকাজ বলতে আমরা কি বুঝি, বুঝলে? তাহলে কৃষিকাজ বলতে কি আমরা সবাই জানি যে আমাদের এই যে ফসল ফলানো থেকে শুরু করে পশুপালন, বনজ সম্পদ, তাহলে এগুলো সবই কিন্তু আমাদের বর্তমানে কৃষিকাজের মধ্যে পড়ে, বুঝলে? হ্যাঁ বলো। হ্যাঁ সব কিছুই মোটামুটি এবারে আলাদা নাম, সেগুলো দিয়ে পড়াবো। আচ্ছা তাহলে কৃষিকাজ, তাহলে ভারতের বলো তো, ভারতের তাহলে যে ভূখণ্ড, পৃথিবীর মূল ভূখণ্ডের কত শতাংশ মনে আছে? পড়েছো? আমি প্রথম ক্লাসে পড়েছি। স্থলভাগ বলো,
ভারত পৃথিবীর স্থলভাগের কত শতাংশ? না, 2.4%। বুঝলে? পুরো পৃথিবী যদি ধরি জলভাগ আর স্থলভাগ, তার মধ্যে ভারতের আয়তন যদি ধরি পার্সেন্টেজে 0.57%। পুরো পৃথিবীর সাপেক্ষে, মানে জলভাগ স্থলভাগ এগুলো সাপেক্ষে 2.4। এবারে পৃথিবীর সাপেক্ষে ভারতের তাহলে শতাংশ কত? 0.57। এবার জলভাগকে বাদ দিয়ে যদি পুরো পৃথিবীর স্থলভাগের সাপেক্ষে ভারতের তাহলে শতাংশ ধরি, তখন হবে 2.4%। ঠিক আছে? এবারে এই পৃথিবীতে তাহলে ভারতের ওই শতাংশের বিচার হচ্ছে 2.4 আয়তনের দিক থেকে, কিন্তু দেখা যাচ্ছে ভারতের জনসংখ্যা পৃথিবীর জনসংখ্যার প্রায় 17%। বুঝলে? ভারতের এই যে জনসংখ্যা, পৃথিবীর জনসংখ্যার 17%। তাহলে বুঝতেই পারছো যে আমাদের ভূমিভাগ 2.4% আর আমাদের জনসংখ্যা 17%, মানে পৃথিবীর বিচারে ভারতের উপর জনঘনত্বের প্রভাবটা কতটা বেশি বা জনসংখ্যার প্রভাবটা কতটা বেশি, সেই জন্যই আমাদের ভারতের জনঘনত্বটা এতটা বেশি। এবং আমাদের পৃথিবীরই সবচেয়ে একটা বড় সমস্যা হচ্ছে জনসংখ্যা, এবং আমাদের ভারতেরও তাহলে মূল সমস্যাগুলোর মধ্যে এই জনসংখ্যার চাপটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তুমি যেখানেই যত সমস্যা জড়িয়ে যাও, তাহলে পেছনে ফিরে দেখলে দেখতে পাবে যে জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বেশি, মানে সবকিছুর মূলে আছে। বুঝলে? এবং আমাদের ভারতের এই যে তাহলে কৃষিজ সম্পদ আর কি, তাহলে ভারতের এই আভ্যন্তরীণ উৎপাদনে তাহলে কৃষিজ তাহলে সম্পদের উৎপাদনের পরিমাণ হচ্ছে 14%, মানে 14%। বুঝলে? এবারে এই কৃষি কাজগুলোর মধ্যে আমাদের ভারতে এগুলো আমি লেখো, এবার লেখা শুরু করো যে ভারতের উৎপাদনের সাপেক্ষে উৎপাদন হচ্ছে, মানে দেশের উৎপাদনের সাপেক্ষে 14% লেখাচ্ছি। এবারে এই কৃষি কাজগুলো কোন কৃষি কি নামে পরিচিত? বুঝলে? প্রথমে ওইখান থেকে শুরু করব। আচ্ছা, লেখো যে পৃথিবীর মোট ভৌগোলিক অঞ্চলে মাত্র 2.4%, পৃথিবীর মোট ভৌগোলিক অঞ্চলে এগুলো তোমাদের আগে পড়ানো হয়েছে। এবং মোট জল সম্পদের 4% রয়েছে ভারতে। 4% রয়েছে ভারতে। শুধু 4% রয়েছে ভারতে। পৃথিবীর মোট 4%, বুঝতে পারছো? অনেক কম নয়, পৃথিবীর সাপেক্ষে 4% জলটা কম নয়, বুঝতে পেরেছো? জলটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, লেখো কিন্তু জনসংখ্যাটা অত্যধিক আর কি এই সাপেক্ষে, কিন্তু জনসংখ্যার 17%, জনসংখ্যার 17%, কিন্তু জনসংখ্যার 17% এবং মোট গবাদি পশুর 14% ভারতে বসবাস করে। গবাদি পশুর মধ্যে গরু, ছাগল, মোষ এগুলোর 14% ভারতে উৎপাদিত হয়। বুঝলে? গবাদি পশুর 14% ভারতে উৎপাদিত হয় লিখতে পারো। পৃথিবীতে যা উৎপাদিত হয় তার 14% ভারতে উৎপাদিত হয়। বোঝা গেছে? তাহলে মোট দেশজ উৎপাদনে, মানে আমাদের দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদনে, দেখো মোট দেশজ উৎপাদনে কৃষির অবদান 14%। হ্যাঁ, মানে আমাদের দেশের মোট আভ্যন্তরীণ যে উৎপাদন, তার মধ্যে কৃষির অবদান 14%। হয়েছে? এবং ভারতের রপ্তানি পণ্যের 11% কৃষিজ পণ্য। ভারতের যত পণ্য রপ্তানি করা হয় অন্য দেশে, তার 11% হচ্ছে কৃষিজ পণ্য। ভারতের রপ্তানি পণ্যের 11% কৃষিজ পণ্য। হয়েছে? তারপর
লেখো ভারতের মোট জনসংখ্যা, এটা খুব গুরুত্বপূর্ণ, ভারতের মোট জনসংখ্যার 54.6% কৃষিকাজের উপর নির্ভরশীল। ভারতের মোট জনসংখ্যার 54.6% কৃষিকাজের উপর নির্ভরশীল। হয়েছে? এটা কৃষিকাজ সম্পর্কে একটু লিখে দিলাম। এবারে লেখো যে বিভিন্ন প্রকার কৃষিকাজের পদ্ধতি। আগে এই বিভিন্ন প্রকার কৃষিকাজের পদ্ধতিগুলো লেখো, এগুলো খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় দিয়ে দেয় যে পিসিকালচার বলতে কি বোঝো। পিসিকালচার মানে কিসের চাষকে বোঝায়, বুঝলে? প্রত্যেকটা চাষের আলাদা আলাদা নাম আছে, প্রত্যেকটা ওই যে কৃষিজ পণ্য উৎপাদন বা পশুপালন, যেটাকে আমরা আলাদা করে বলে থাকি পশুপালন, এগুলো সব, মৎস্য চাষ, এগুলো সবই কৃষিকাজের মধ্যে পড়ে, বুঝলে? তাহলে ওইটা নামগুলো দিয়ে দেয় যে পিসিকালচার বলতে কি বোঝো বা কোন চাষ, এইগুলো পরীক্ষায় প্রচুর দেয়, বিভিন্ন পরীক্ষায়, সেইগুলো সম্পর্কে আগে লিখে নাও। লেখো লেখো হর্টিকালচার। হর্টিকালচার, হ্যাঁ, আলাদা আলাদা করে লেখো। 1 নম্বর পয়েন্ট দিয়ে হট ওয়াইরা অবশ্যই ওয়াকার ল চয়াকার ল, হর্টিকালচার। আর ইংলিশেও লিখতে পারো হর্টিকালচার, HORTICULTURE, যার যেটাতে সুবিধা হবে, মোটামুটি উচ্চারণটা জেনে রাখলেই হবে, হর্টিকালচার। হয়েছে? তাহলে লেখো আধুনিক পদ্ধতিতে ও বৃহৎ আয়তনে, আধুনিক পদ্ধতিতে ও বৃহৎ আয়তনে ফুল, ফল ও শাকসবজির চাষকে একসঙ্গে হর্টিকালচার বলে। ফুল, ফল ও শাকসবজির চাষকে, ফুল, ফল ও শাকসবজির চাষকে হর্টিকালচার বলে। হয়েছে? তারপরে লেখো ফ্লোরিকালচার। হ্যাঁ, ফ্লোরিকালচার। ফ্লোরিকালচার হয়েছে? লেখো বাণিজ্য নির্ভর ফুলের চাষকে ফ্লোরিকালচার বলা হয়, বা বাণিজ্য নির্ভর ফুলের চাষ, এক কথায় লিখে দাও, বাণিজ্য নির্ভর ফুলের চাষ। হয়েছে? বাণিজ্য নির্ভর ফুলের চাষ। তারপরে লেখো পোমাম কালচার। পোমাম কালচার, পোমাম, POMUM বা পয়কার ময়াকার ম, পোমাম, হ্যাঁ, পয়কার ময়াকার ম, পোমাম কালচার। হয়েছে? ফলের চাষকে বলা হয়, এক কথায় লিখে রাখো, ফলের চাষকে বলা হয় পোমাম কালচার, বা বাণিজ্য নির্ভর ফলের চাষ লিখতে পারো। হ্যাঁ, সব লেখাবো, লেখো। তাহলে পোমাম কালচার, ফলের চাষকে। হয়েছে? তারপর লেখো ওলেরিকালচার। হ্যাঁ, ওলেরিকালচার, ও লয়কার রহস্যই, ওলেরিকালচার বা OLERI, ও লয়কার রহস্যই লিখতে পারো, ওলেরিকালচার। হয়েছে? শাকসবজির চাষকে বলা হয় ওলেরিকালচার। বাণিজ্যিক নির্ভর, হ্যাঁ, বাণিজ্যিক নির্ভর লিখতে পারো, শাকসবজির চাষ। হয়েছে? এবারে দেখো প্রথমে হয়েছিল কি হর্টিকালচার। হর্টিকালচার শাকসবজি, ফুল, ফল সব একসঙ্গে যখন চাষ করা হয়, সেই একসঙ্গে চাষটাকে বলা হয় হর্টিকালচার। এবারে ফ্লোরিকালচারটা এবার আলাদা আলাদা করে, ফ্লোরিকালচারটা হচ্ছে ফুলের চাষ, পোমাম কালচারটা হচ্ছে ফলের চাষ, আর ওলেরিকালচারটা হচ্ছে শাকসবজির চাষ। বোঝা গেছে? ওই হর্টিকালচার থেকে 3টে ভাগ হয়ে গেল, বোঝা গেছে? এবার দেখো ভিটিকালচার, ভয়সই টয়সই, ভিটিকালচার। আচ্ছা, নতুন কে জয়েন করেছে? সত্যের,
আচ্ছা, শোনা যাচ্ছে না? সুখদেব মাইক্রোফোন অন করো। মাইক্রোফোন অন করো, শোনা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ বলো, কি বলতে চাইছো বলো। আচ্ছা, আপনার কথা শুনছি স্যার। আচ্ছা আচ্ছা, তুমি নতুন এসেছো? আগামী আমি আচ্ছা, আগামী দিন এসেছিলে তো? কতদিন এসেছিলে? আজকে ক্লাস আমি। ঠিক আছে, কিছু শোনা যাচ্ছে না। ঠিক আছে, তুমি শোনো, তুমি শুনতে পাচ্ছ যখন, তাহলে শোনো। তুমি কিছু শুনতে পাচ্ছি না। ঠিক আছে। লেখো ভিটিকালচার। ভিটিকালচার আঙ্গুরের চাষ, আঙ্গুর। হয়েছে? তারপরে লেখো ডেয়ারি ফার্ম। হ্যাঁ বলো। আমি বলছি আপনার এই প্রশ্ন মঙ্গলা কি পেতে পারি? আরেকবার বলো, পরিষ্কার বলো। আমি বলছি আপনি যে কোশ্চেন গুলো করছেন, তাহলে আমাদের সেন্টার থেকে নোট দেওয়া হবে, সমস্ত নোট দেওয়া হবে, বুঝলে? এখন যেগুলো লেখাচ্ছি লিখে নাও, আর পরে সমস্ত রকম নোট পেয়ে যাবে। ঠিক আছে স্যার। লেখো ডেয়ারি ফার্মিং। ডেয়ারি, DAIRY, যেটা দুধ তো বলে ডেয়ারি ফার্মিং। হ্যাঁ, ডেয়ারি ফার্মিং, দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের জন্য পশুপালন কে বলা হয় ডেয়ারি ফার্মিং। দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের জন্য পশুপালনকে বলা হয় ডেয়ারি ফার্মিং। বুঝছে? পণ্য উৎপাদনের জন্য পশুপালন। তারপর লেখো, আচ্ছা স্পিড বাড়াও। তারপর লেখো সেরিকালচার, খুব গুরুত্বপূর্ণ সেরিকালচার। সেরিকালচার, SERI বা দন্তকৈকাল হয়েছে সেরিকালচার। হয়েছে? রেশম উৎপাদনকে বলা হয় বা রেশম চাষকে বলা হয় সেরিকালচার। রেশম উৎপাদন বা রেশম চাষকে বলা হয় সেরিকালচার। হয়েছে? তারপর লেখো শিফটিং কাল্টিভেশন বা স্থানান্তর কৃষি। স্থানান্তর কৃষি লিখতে হবে। শিফটিং কাল্টিভেশন, SHIFTING, শিফটিং কাল্টিভেশন বা স্থানান্তর কৃষি। হ্যাঁ, কাল্টিভেশন, ULTI, কাল্টিভেশন VATION, হ্যাঁ কাল্টিভেশন, শিফটিং কাল্টিভেশন বা স্থানান্তর কৃষি। আচ্ছা, স্থানান্তর কৃষিটা অনেকেই জানো মোটামুটি। কি বলো তো দেবজ্যোতি, জানো? হ্যাঁ, কারা করে বলো তো? যাযাবর বা আদিবাসী সম্প্রদায়, যারা বিশেষ করে পাহাড়ে বন জঙ্গলে বসবাস করে, ওরা কি করে বলো তো? ওরা ওই বন জঙ্গল কেটে চাষবাস করে। বন জঙ্গল কেটে কিছুদিন চাষবাস করার পরে আর কি দেখা যাচ্ছে ওই জমির উর্বরতা হারিয়ে গেছে, মানে ওই জমিতে আর ভালো ফসল হচ্ছে না, উর্বরতা কমে গেছে। তখন ওরা কি করে, ওই জমি ফেলে দিয়ে আবার নতুন জায়গায় গিয়ে গাছপালা কেটে, জঙ্গল কেটে পরিষ্কার করে সেখানে আবার চাষাবাদ শুরু করে। এটাকেই বলা হয় স্থানান্তর কৃষি বা শিফটিং কাল্টিভেশন। বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখে রাখতে পারো। যাযাবর কৃষি, যে শিফটিং স্থানান্তর কৃষি লিখিয়েছি। যাযাবর হচ্ছে তোমার নোম্যাডিক হার্টিং, বুঝলে? ওটা আলাদা, এটা যাযাবর কৃষি লেখো না, এটা শিফটিং স্থানান্তর কৃষি বলেছি, লেখো। তাহলে এটা স্থানান্তর কৃষি কাকে বলে আর তাহলে লেখাচ্ছি না, এটা লেখো যে এটা উত্তর পূর্ব ভারতে ঝুম চাষ নামে পরিচিত। সবচেয়ে বেশি কোশ্চেন আছে যেটা, উত্তর পূর্ব ভারতে এই স্থানান্তর কৃষি ঝুম চাষ নামে পরিচিত। দেখো, উত্তর ভারতে স্থানান্তর কৃষি ঝুম চাষ নামে পরিচিত। স্থানান্তর কৃষিটা বলে দিলাম, এটা লিখতে হবে না, বুঝিয়ে দিলাম স্থানান্তর কৃষিটা কি।
যেটা কোশ্চেন আছে এটা হচ্ছে স্থানান্তর কৃষি উত্তর পূর্ব ভারতে ঝুম চাষ নামে পরিচিত। বুঝছে? তারপরে লেখো ট্রাক ফার্মিং। ট্রাক ফার্মিং বাংলায়ও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো, উচ্চারণটা মোটামুটি জেনে রাখলে হবে। TRUCK ট্রাক ফার্মিং। ট্রাক ফার্মিং মানে ট্রাক ফার্মিংটা কি বলতো, এই যে শাক সবজি আমাদের গ্রামে যে উৎপাদিত শাক সবজি এগুলো কি করা হয়, তুমি ট্রেনে করে নিয়ে যাওয়ার থেকে এবার ট্রাকে করে এই গ্রাম থেকে শহরে নিয়ে যাওয়াটা খুব সহজ হয়, বুঝলে? হ্যাঁ বলো। তাহলে ট্রাকে করে তুমি মাইক্রোফোনটা অফ করে দাও, এই শুনতে। ট্রাকে করে ওই যে গ্রাম থেকে শহরে এই যে শাক সবজি নিয়ে যাওয়ার যে কথাটা আর কি পদ্ধতিটা, এটাকেই বলা হয় ট্রাক ফার্মিং, বুঝলে? লেখো তাহলে ট্রাক ফার্মিং ভালো এতে লেখো যে কৃষিক্ষেত্র থেকে একেবারে শহরের মধ্যে, কৃষিক্ষেত্র থেকে একেবারে শহরের মধ্যে কৃষিক্ষেত্র থেকে একেবারে শহরের মধ্যে ট্রাকের মাধ্যমে শাকসবজি নিয়ে যাওয়ার পদ্ধতিকেই বলা হয় ট্রাক ফার্মিং। শাকসবজি নিয়ে যাওয়ার পদ্ধতি ট্রাকের মাধ্যমে শহরে শাকসবজি নিয়ে যাওয়ার পদ্ধতিটাকে বলা হয় ট্রাক ফার্মিং। হয়েছে? তারপরে লেখো মিক্সড ফার্মিং, MIXED বা মিশ্র কৃষি। মিক্সড ফার্মিং বা মিশ্র কৃষি বা মিশ্র কৃষি, বুঝলে? তাহলে মিশ্র কৃষিটা কি বলতো, মানে কৃষিকাজ ও পশুপালন একসঙ্গে যে করার প্রক্রিয়াটা এটাকে বলা হয় তাহলে মিশ্র কৃষি। তাহলে একই সঙ্গে শস্য উৎপাদন ও পশুপালনে কথাটাকে বলা হয় উৎপাদন ও পশুপালন। মাইক্রোফোনটা অন অফ করে দাও। আচ্ছা দিয়েছি। শোনা যাচ্ছে তো তোমার কথা, অফ করলে কথা শোনা যাবে না। হয়েছে? তারপর লেখো নোমেডিক, হার্ডিং, NOMADIC বা যাযাবর পশুপালন যেটাকে বলা হয়, বুঝলে? নোমেডিক হার্ডিং, NOMADIC, নোমেডিক হার্ডিং, HERDING, নোমেডিক হার্ডিং বা যাযাবর, হ্যাঁ নোমেডিক হার্ডিং বা যাযাবর পশুপালন। কৃষি বললেন ওটা তো ওই স্থানান্তর একই। হ্যাঁ যাযাবর কৃষি বুঝলেন? ওটা কোনটা বলো তো, ওই অনুন্নত সম্প্রদায় বা পাহাড়ি অঞ্চলে বসবাস করে যে তাহলে যাযাবর সম্প্রদায় তারা কি করে ওই যে পশু চড়িয়ে বেড়ায়, এটাই হচ্ছে যাযাবর কৃষি বা নোমেডিক হার্ডিং। বুঝতে পেরেছো? লেখো অনুন্নত উপজাতি দ্বারা স্থানান্তর, অনুন্নত উপজাতি দ্বারা স্থানান্তর ও জীবন ধারণ ভিত্তিক কৃষিকে জীবন ধারণ ভিত্তিক কৃষিকে স্থানান্তর ও জীবন ধারণ ভিত্তিক কৃষিকে যে এক জায়গা থেকে আরেক জায়গায় ওই পশু চড়িয়ে বেড়ানো, সোজা কথা। বুঝলে? এইগুলো বেশি দেখবে এখন পাহাড়ি অঞ্চলে যদি যাও ওই জায়গাগুলোতে দেখতে পাবে যে ওই যাযাবরী পশুপালন হয়েছে।
করতে যাচ্ছি। হ্যাঁ, জীবন ধারণ, এই যে বললাম না জীবন ধারণ ভিত্তিক কৃষি, এই জীবন ধারণ ভিত্তিক কৃষিটা কি বলতো জানো? জীবন ধারণ ভিত্তিক কৃষি উন্নতির দিক দিয়ে হ্যাঁ, সোজা কথায় মানে ভালো করে বলতে পারো না, বুঝতে পেরেছো যে জীবন ধারণ বলতে আমাদের গ্রামের দিকে কি হয় বলতো, বেশিরভাগ মানুষের তোমরা জানো যে চাষাবাদ করা হয় কি বাড়ির প্রয়োজন মেটানোর জন্য, বাড়ির খাবারের প্রয়োজন মেটানোর জন্যই আমাদের গ্রামের দিকে ধান চাষ করা হয়, তাই তো? আর বিক্রি করা হয় কতটুকু, এবার তারপরে বাড়লে কিছুটা বিক্রি করা হয়। এই যে তাহলে মানুষের তাহলে বাড়ির প্রয়োজন মেটানোর জন্য যে কৃষি কাজটা করা হয় সেটাই হচ্ছে জীবন ধারণ ভিত্তিক কৃষি, বুঝতে পেরেছো? আর বাণিজ্যিক কৃষিটা হচ্ছে ঠিক উল্টোটা, তাহলে ওই যে মূলধন তাহলে অর্জনের জন্য সেটা হচ্ছে বাণিজ্যিক কৃষি। কালচারটা লেখা, হ্যাঁ কৃষি কালচার, আর ইংলিশে হচ্ছে PICI, কৃষি কালচার। কৃষি কালচার হয়েছে, মাছের চাষকে বলা হয় কৃষি কালচার, সোজা কথায় মাছের চাষ, মাছের চাষকে বলা হয় কৃষি কালচার হয়েছে। তারপর লেখো এপিকালচার, না কৃষিকালচার আর এপিকালচার, বুঝলে? হচ্ছে মাছের চাষ আর এপিকালচার হচ্ছে মৌমাছির চাষ, বোঝা গেছে? কৃষিকালচার, কৃষিকালচার আর এপিকালচার, এপিকালচার, API, এপিকালচার, বুঝছে? তারপর লেখো অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াকালচার, হ্যাঁ হ্যাঁ মৌমাছির চাষ, নামটি ওই যে তাহলে বুঝছে অ্যাকোয়াকালচার, AQUA, ওই যে জলাশয় প্রাণী যে চাষ, বুঝলে? জলের যে প্রাণী, দেখো জলাশয় প্রাণী, সাগর জলের মাছ চাষ, এগুলোকে অ্যাকোয়াকালচার বলা হয়। বা ওই যে উদ্ভিদগুলো থাকে পানি ফল, এরাও হচ্ছে অ্যাকোয়াকালচারের মধ্যে পড়ে, বুঝলে? সাগর জলের মাছ চাষ, হ্যাঁ চাষ, প্রাণীর যে চাষগুলো ওইটাকে বোঝা গেছে। আচ্ছা, এবারে এই কৃষি ফসলের শ্রেণী বিভাগটা বলি। এই কৃষি ফসলের শ্রেণী বিভাগ বুঝলে? আমাদের কৃষি ফসল ঋতু অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন ফসলের চাষ হয়। তাহলে একটা হচ্ছে ফসল রোপণের সময় আর ব্যবহারের প্রকৃতি অনুসারে। ফসল রোপণের সময় অনুসারে কৃষিকে সাধারণত তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রবি ফসল বা খারিফ শস্য, একটা হচ্ছে জায়দ শস্য, ঠিক আছে? এইগুলো গুলিয়ে যায় যে খারিফ কোনটাকে বলা হয় আর জায়দ শস্য কোনটাকে বলা হয়। তাহলে খারিফ কোনগুলো বলতো? খারিফ সাধারণত যেগুলো হচ্ছে বর্ষাকালে বৃষ্টি নির্ভর যে চাষাবাদগুলো সেইগুলোকে বলা হয় খারিফ শস্য। আর রবি শস্য গুলো, রবি শস্য হচ্ছে শীতকালে, সোজা কথায় শীতকালে যে শস্যগুলো চাষ হয় সেগুলো হচ্ছে রবি শস্য, আর জায়দ শস্য হচ্ছে হয় গ্রীষ্মকালে। বুঝলে? সময়গুলো দেখাবো, সব দেখাবো। আগে মনে রেখো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, যে কোনটাকে কি বলে। বিশেষ করে খারিফ আর রবি এই দুটো খুব গুলিয়ে যায়। খারিফ কোনটা রবি কোনটা মনে রাখবে, যে রবি মানে সূর্য, তাহলে রবি তাহলে হচ্ছে শীতকালে সূর্য মামাকে মোটামুটি আমরা সবসময় দেখতে পাই, এই জন্য শীতকালে হচ্ছে রবি শস্য। আর তার উল্টোটা হচ্ছে বর্ষাকালে সূর্য মামাকে দেখতে পাই না, ওটা হচ্ছে খারিফ শস্য, ঠিক আছে? আর জায়দ শস্য গ্রীষ্মকালে, ঠিক আছে? এবার তাহলে খারিফ শস্যগুলোর মধ্যে কোনগুলো পড়ছে? খারিফ শস্যগুলোর মধ্যে আমাদের এই যে ধান পড়ছে, তাহলে কোন ধান? আমন ধান, যেটা বর্ষাকালে হচ্ছে, ঠিক আছে? তারপরে যদি এতে ধরি আমাদের রবি শস্যের মধ্যে কোনগুলো পড়ছে, তাহলে শীতকালে যে শস্যগুলো সাধারণত চাষ হচ্ছে তাহলে সেগুলো হচ্ছে রবি শস্য,
যেমন হচ্ছে আমাদের কি বলো, শীতের যে সবজিগুলো ছোলা মটর এই ডাল জাতীয় জিনিসগুলো বেশিরভাগ রবি শস্যের উদাহরণ, বুঝলে? রবি শস্যের উদাহরণ বেশিরভাগ হচ্ছে ওই তোমার এগুলো আছে। আর জায়িদ শস্যের মধ্যে আসে যেগুলো, সেগুলো হচ্ছে শশা, তরমুজ, বুঝলে? এই দুটো বেশি আসে জায়িদ শস্যের উদাহরণ হিসেবে। গরমকালে এইগুলোর ব্যবহারটা বেশি হয়, এগুলোর প্রচলনটা বেশি থাকে, কিন্তু শশা তরমুজের উদাহরণটা বেশি গুরুত্বপূর্ণ। এর উদাহরণটাই বেশি গুরুত্বপূর্ণ আর কোন ঋতুতে কোন সময় হয়ে থাকে। তাহলে যদি আমাদের এর শস্যটা ধরি, রবি শস্যটা ধরি, প্রথম রবি শস্য কোন সময় রোপণ করা হয়? তাহলে রবি শস্যটা হচ্ছে তাহলে তোমার ওই নভেম্বর ডিসেম্বর বা অক্টোবর নভেম্বরও ধরতে পারি, কোনো সময় এগিয়ে পিছিয়ে আসে, ওটা অসুবিধা নেই। অক্টোবর নভেম্বর, তাহলে ওর ঠিক 3-4 মাস পরে তাহলে ফসল তোলা হয়, তাই না? ফেব্রুয়ারি মার্চ। আর তারপর হচ্ছে আমাদের জায়িদ শস্য, তাহলে ওই ফেব্রুয়ারি মার্চের সময় ওটা হচ্ছে রোপণ করা হয়। তারপর ওই যে তাহলে মে জুনে ওটা তোলা হয়। তারপরে খারিফ শস্য কোন সময় হবে? ঠিক বৃষ্টি পড়বে জুন জুলাই বা মে জুনে, তাহলে ওটা রোপণ করা হচ্ছে। তারপর সেপ্টেম্বর অক্টোবরে ওটা তোলা হচ্ছে। এই ধারণাটা রাখলেই হবে এবং সাজিয়ে লিখবে যে রবি খারিফ ওই রকম না করে প্রথমে ধরতে হবে রবিটাকে, তারপরে মানে সময় অনুযায়ী ধরতে হবে। তারপরে জায়িদ মানে শীত, গ্রীষ্ম, বর্ষা, দেখা গেছে পরপর 3টে ফসল। শীতকালে একটা ফসল হচ্ছে রবি, শীতের পর আসছে গ্রীষ্ম, এইটা হচ্ছে জায়িদ, তারপরে হচ্ছে বর্ষা, এইটাকে বলা হচ্ছে খারিফ ফসল। বোঝা গেছে? আচ্ছা, এবারে লিখে নাও, দেখো কৃষি ফসলের শ্রেণী বিভাগ। কৃষি ফসলের শ্রেণী বিভাগ। দেবজ্যোতি কি লিখছো না কি লিখছো? এত কৃষি ফসলের শ্রেণী বিভাগ হয়েছে? দেখো, ফসল রোপণের সময় অনুসারে, ফসল রোপণের সময় অনুসারে হ্যাঁ, আরেকটা ওই বলা হলো না, আরেকটা যেটা তোমার হচ্ছে ব্যবহারের প্রকৃতি অনুসারে যে ভাগটা আছে সেটাও লেখাবো। সেটা হচ্ছে ওই যে খাদ্য ফসল, পানীয় ফসল, বাণিজ্যিক ফসল, এই যে ফসলগুলো আছে তন্তু জাতীয় ফসল, এগুলো হচ্ছে ব্যবহারের প্রকৃতি অনুসারে, এগুলো লেখাবো। আচ্ছা, হয়েছে? তাহলে ফসল রোপণের সময় অনুসারে প্রথমে লেখো রবি শস্য। রবি শস্য হয়েছে? প্রথমে লেখো রবি শস্য, হয়েছে? সময়, তাহলে রোপণের সময়, রোপণের সময় কোনটা? অক্টোবর নভেম্বর। হ্যাঁ, এটা লেখো, এমনি মাসটা লেখো অক্টোবর নভেম্বর, মাস অনুযায়ী লেখো অক্টোবর নভেম্বর। আর তোলার সময় হচ্ছে ফেব্রুয়ারি মার্চ। হ্যাঁ, তোলার সময়, ফসল উৎপাদনের সময় ফেব্রুয়ারি মার্চ। তাহলে অক্টোবর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ, বুঝে গেছে? অক্টোবর নভেম্বরে এটা রোপণ করা হয় আর ফেব্রুয়ারি মার্চে সাধারণত ফসলটা তোলা হয়। এখন চাষ হচ্ছে। হ্যাঁ, ফসলটা তোলা হয়। হ্যাঁ, কোথায় এখন চাষ হচ্ছে? রবি ফসল অক্টোবর মানে পরের মাস থেকে স্টার্ট হবে। এই মাস থেকেও স্টার্ট হবে না, এটা ঋতু বিভিন্ন অনুসারে হয়। এই বছর তো বর্ষা চলেই যাচ্ছে, কি ওই সময় কি করবে? ওই ফসল হবে না, ঠিক আছে? এই তোমার খারিফটাই এখন, খারিফ ফসলটা উঠুক, তারপর শোনো, খারিফ ফসলটা উঠুক, এটা গড়পড়তা সময়। আমাদের ভারতের ঋতু বৈচিত্র্য তোমাদের পড়ানো হয়নি এখনো মনে হয়। তাহলে মৌসুমী, আমাদের ঋতু হচ্ছে মৌসুমী বায়ু নির্ভর, ঠিক আছে? মৌসুমী বায়ু কোনো বছর আগে আসে, কোনো বছর পরে আসে, কোনো বছর বৃষ্টিপাত খুব বেশি হয়, কোনো বছর বৃষ্টিপাত খুব কম হয়, ঠিক আছে? এবারে এবছর বৃষ্টিপাত বেশি হচ্ছে, অনেক সময় ধরে হচ্ছে। এই বৃষ্টিটা আমাদের এই খারিফ ফসলটা না উঠলে, এটা তো খারিফ ফসল, ধান চাষটা যে হয়েছে, এটা না উঠলে রবি ফসলটা বিশেষ করে হবে কি করে? এবারে যেদিন তারপরে এমনি ধরো শাকসবজি যেগুলো শীতের, সেগুলো তো হবে। ওই যে ধরো ডাল জাতীয় দেখবে গ্রামের দিকে, ওই যে ওই ধান নিয়ে ওর মাঝে ডাল, বুঝলেন? ওই যে শস্যগুলো, ওগুলো এই ফসলটা উঠলে তো এবার বৃষ্টি না কমলে তুমি শীতের ওই যে শীতের আগাম যে সবজিগুলো, এগুলো চাষ করবে কি করে? বুঝলে? ওটা ঋতু অনুযায়ী তাহলে এগোয় পিছোয়। তারপর আবহাওয়া, জলবায়ু পড়েছে তো, আবহাওয়া দৈনিক অবস্থা, দৈনিক প্রত্যেক দিনের প্রতি মুহূর্তের যে আবহাওয়া উপাদানগুলোর চেঞ্জ অবস্থাটা, জলবায়ু হচ্ছে 30-35 বছরের গড় অবস্থা। 30-35 বছর ধরে একই রকম আবহাওয়া থাকলে তবে তাকে বলা হবে জলবায়ু। সেটা আবার দীর্ঘদিন পরে কি হতে পারে? চেঞ্জ হতে পারে।
সেই আবহাওয়া জলবায়ুটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে এবং সময়ও দেখবে আস্তে আস্তে এই সময়গুলো এগিয়ে আসবে, পিছিয়ে আসবে। বুঝতে পেরেছো? তোমার বর্ষা যদি হতেই থাকে, তুমি তা ওই ফসলগুলো চাষ করবে কি? এইরকম সবসময় ওই হিসেবে ধরলে হবে না, গড় পড়তা হিসেবে এটা বোঝা গেছে? আচ্ছা, হয়েছে অক্টোবর, নভেম্বর আর ফেব্রুয়ারি মাস বোঝা গেছে। আর ব্র্যাকেটে লিখে রাখো শীতকাল। শীতকাল এটা ওই এই সময়ও দিতে পারে, আবার দিতে পারে শীতকালে কোন ফসল চাষ হয়েছে। তাহলে এ লেখো রবি শস্য লেখালাম তো, লেখো গম, জব। এই উদাহরণটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গম, জব, ছোলা, ছায়ন। ঠিক আছে, পরে ভাববে, আগে লিখে না। গম, জব, ছোলা, সর্ষে, ঠিক আছে, আলু, ডাল জাতীয় শস্য। ডাল জাতীয় শস্য এগুলো হচ্ছে রবি শস্য। হয়েছে? তারপর সবজি বলবেন এখন? হ্যাঁ, সবজিও দিতে পারো। এগুলো সাধারণত ওই শীতকালে যে সবজিগুলো জানি আমরা প্রচুর, অত তো আর লেখানো যায় না, এগুলো ধারণা রাখতে হবে। এগুলো অত সাধারণত আসে না, বেশি এই রবি শস্য হিসেবে ডাল জাতীয় শস্যগুলোর উপর বেশি কোশ্চেন আসে। আচ্ছা, বা গম এগুলো আসে। আচ্ছা, এবার লেখো খারিফ শস্য। আচ্ছা, খারিফটা এখন লিখলে ঠিক আছে, করবে তোমরা সাজিয়ে। মোটামুটি জায়গা লেখালে তোমাদের সুবিধা হতো। হ্যাঁ, লেখো। তাহলে খারিফ শস্য হয়েছে। লেখো জুন জুলাই মানে রোপণ করা হয়, জুন জুলাইতে রোপণ করা হয়, আর অক্টোবর নভেম্বরে ফসল তোলা হয়। অক্টোবর নভেম্বরে হ্যাঁ ফসল তোলা হয়। হয়েছে? এবারে এটা কোন ঋতুতে হচ্ছে? বর্ষাকাল। খারিফ তো বর্ষাকাল, জুন জুলাই থেকে বলছি না, বর্ষাকাল। হয়েছে? আচ্ছা, আমাদের বর্ষা প্রথম কোন রাজ্যে প্রবেশ করে বলতো? কেরালা। কখন প্রবেশ করে বলতো? সাধারণত জুন মাসের প্রথম সপ্তাহে, হ্যাঁ, বা প্রায় 10 তারিখের মধ্যে ঢুকে যায়। এবারে আগে পিছনে তো হবেই, 15 বছর আগে হতে পারে, পরে হতে পারে। সাধারণত জুন মাসের 10 তারিখের মধ্যে তাহলে ভারতের কেরালার মধ্য দিয়ে প্রথম মৌসুমী বায়ু প্রবেশ করে। বুঝলে? কেরালা রাজ্যের মধ্য দিয়ে কেরালাতে এখানে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি ওখানে প্রবেশ করে গেল। ঠিক আছে, গিয়ে এবারে ওই পশ্চিম ঘাটে বাধা পেয়ে যেখানে যেমন বৃষ্টি হওয়ার, তারপর উত্তরে ধীরে ধীরে যাবে। আচ্ছা আচ্ছা, হয়েছে। তাহলে খারিফ শস্য বর্ষাকাল হয়েছে। এবার লেখো ধান। আমন ধান, কি ধান, ওইগুলো লেখাবেন না? ওগুলো পরে, ধানের যখন এটা লেখাবো, ধান চাষটা যখন লেখাবো একসাথে লিখে দিলে লেখো ধান, আমন ধান, এটা লিখে নাও। আমন ধান, পাট, আখ। ওটা না, ধানের ভাগটা আলাদা করে করানো হয়, বুঝলে? ওটা বড় ঠিক আছে, আউ ধান বড়, এগুলো যখন করানো হয় তখন সেগুলো হ্যাঁ। ধান, আখ, পাট, ভুট্টা, জোয়ার, বাজরা, এগুলো হচ্ছে ভুট্টা, জোয়ার, বাজরা, এগুলো হচ্ছে খারিফ ফসল। হয়েছে? বুঝছে? তারপরে লেখো জায়িদ শস্য। জায়িদ শস্য না, ফেব্রুয়ারি মাস তো ওটা তোলা হচ্ছে, এটা রোপণ করা হবে। এটা মানে রবির পরেই হচ্ছে মেন জায়িদ, বুঝলে? রবির পরেই জায়িদ শস্যটা রোপণ করা হয়। ফেব্রুয়ারি মার্চে রোপণ করা হয়, আর মে জুনে হচ্ছে তোলা হয়। ফেব্রুয়ারি মার্চ, তাই তো? হ্যাঁ, ফেব্রুয়ারি মার্চে রোপণ করা হয়, আর মে জুনে হচ্ছে ফসল তোলা হয়।
তাহলে লেখো এটা হচ্ছে শশা তরমুজ। এটা গ্রীষ্মকাল ব্যাগরে লিখে রেখেছো, এর ঋতুটা হচ্ছে গ্রীষ্মকাল। হয়েছে? এবার লেখো ব্যবহারের প্রকৃতি অনুসারে ফসলের শ্রেণী বিভাগ। তাড়াতাড়ি লিখবে এটা। হ্যাঁ, ব্যবহারের প্রকৃতি অনুসারে ফসলের শ্রেণী বিভাগ। এগুলো জানো তোমরা ম্যাক্সিমাম। ব্যবহার প্রকৃতি অনুসারে ফসলের শ্রেণী বিভাগ। হয়েছে? দেখো খাদ্য ফসল। তাহলে খাদ্য ফসল তোমরা জানো যে ধান, গম, জোয়ার, বাজরা এগুলো সবই হচ্ছে খাদ্য ফসলের মধ্যে পড়ে। দেখো খাদ্য ফসল বা খাদ্য ফসল, খাদ্য ফসল হয়েছে ধান, গম, জোয়ার, বাজরা এগুলো সবই হচ্ছে খাদ্য ফসল। এগুলো আমরা খাই সোজা কথায়। রাগি, ভুট্টা, জোয়ার, বাজরা, রাগি, ভুট্টা যত বেশি লিখে রাখতে পারো আমাদের যেটা সুবিধা হয়। তারপরে লেখো পানীয় ফসল। খাদ্য ফসল হয়েছে? তারপরে লেখো পানীয় ফসল। পানীয় ফসল চা ও কফি, মানে যেগুলো আমরা পান করি, বুঝলে, এগুলো হচ্ছে পানীয় ফসল। চা, কফি। খাদ্য ফসল কি কি বললেন? ধান, গম, জোয়ার, বাজরা, রাগি, কত আছে, ভুট্টা খাচ্ছ তো প্রত্যেক দিন। বলো পানীয় ফসল চা ও কফি হয়েছে। তারপরে লেখো তন্তু জাতীয় ফসল। তন্তু জাতীয় ফসল, তন্তু জাতীয় ফসল কোনগুলো গো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে তন্তু জাতীয় ফসল হয়েছে। তাহলে ওই যে পাট, কার্পাস বা তুলো, বুঝলে, এই আর কি। তারপরে লেখো, তারপরে হচ্ছে অর্থকরী ফসল। অর্থকরী ফসল মানে যেগুলো থেকে আমরা তাহলে মুদ্রা উপার্জন করি, অর্থকরী ফসল হয়েছে। দেখো পাট, রবার, চা এগুলো সব হচ্ছে অর্থকরী ফসল। পাট, রবার, চা, হ্যাঁ, কফি হয়েছে। তারপরে লেখো বাগিচা ফসল। তারপরে লেখো বাগিচা ফসল হয়েছে। চা, কফি, রবার। চা, কফি, রবার এই তিনটে বলছি, আগে লিখে নাও। অর্থকরী, বাণিজ্যিক আর হচ্ছে বাগিচা হয়েছে। চা, কফি, রবার। তারপরে লেখো বাণিজ্যিক ফসল। বাণিজ্যিক ফসল দেখো কার্পাস, পাট, তামাক, তৈলবীজ। কার্পাস, পাট, তামাক, তৈলবীজ হচ্ছে বাণিজ্যিক ফসল হয়েছে। এবারে দেখো ওই যে অর্থকরী ফসল, বাগিচা ফসল আর বাণিজ্যিক ফসল। অর্থকরী ফসলের মধ্যে বাগিচা ফসলও পড়ে, বাণিজ্যিক ফসলও পড়ে। কারণ অর্থকরী ফসল মানে যেগুলো সাধারণত আমরা অর্থ উপার্জনের জন্য চাষাবাদ করি, আর বাণিজ্যিক ফসলও প্রায় তাই, যেগুলো আমরা বাণিজ্য করে সোজা কথায় অর্থ উপার্জন করতে পারি। বুঝতে পেরেছো? সেটাই হচ্ছে বাণিজ্যিক ফসল, প্রায় একই রকম। আর বাগিচা ফসলটা কি? ওই বাগিচা ফসলটা হচ্ছে সামান্য পার্থক্য আছে, যেটা হচ্ছে তাহলে এই যে ফসলটা, এটা এমন একটা ফসল যেটা হচ্ছে একবার রোপণ করে দীর্ঘদিন ধরে যেখান থেকে আমরা ফসল পাই, বুঝলে, সেটা হচ্ছে ওই যে বাগিচা ফসল। এবং সেটা একটা বড় এরিয়া জুড়ে যেটা চাষাবাদ করা হয়, সেটা হচ্ছে বাগিচা ফসল। বোঝা গেছে? তাহলে ওই বাগিচা, হ্যাঁ হ্যাঁ, পাট পাট কাঠ, কাঠটা দিয়ে ঠিক বাণিজ্যিক ফসলের মধ্যে ফেলা হয় না, ও বনজ সম্পদ, বুঝলে। ওগুলো দিয়ে বাণিজ্য করা হয় অ্যাকচুয়ালি। যে সম্পদগুলো দিয়ে আমাদের বাণিজ্যের, কাঠ দিয়ে আর কত কি বাণিজ্য মানে করা হচ্ছে, সেটা হচ্ছে কাঠটা বিশেষ করে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে তোমার বনজ সম্পদকে
তাহলে কেটে সেটা হচ্ছে মানে সরকারের ম্যাক্সিমামটা সরকারের হাতে থাকে, সেটা থেকে সরকার যে কাজকর্মগুলো বা বিদেশে পাচার হোক বা যেগুলো হয়, ঠিক আছে, ওটাকে ফেলতে পারো তুমি। কাঠ তৈরি করার জন্য তো গাছ তো ভালো দামে বিক্রি হয়। হ্যাঁ, কাঠ তৈরি করা হয়, তুমি এমনি যে কত কিছু শোনো আমার কথা, অনেক কিছু আমার কথা অনেক কিছুই হয়, ঠিক আছে, এগুলো কৃষিকাজের মধ্যে আনছে, ঠিক আছে, কিন্তু এই যে কাঠ গুলো তৈরি এগুলোকে ছাড়ো। হ্যাঁ, ওগুলো বনজ সম্পদ উৎপাদন। বনজ সম্পদ বলতে এবারে ধরো ওই যে বনের মধ্যে যে মৌমাছি পালন করা হচ্ছে, ঠিক আছে, এইগুলোকে ধরা হয়। আর এমনি আমি বাণিজ্য হিসেবে ধরছিলাম যে বাণিজ্যিক যদি ধরো সেগুলোকে, ওগুলো বাণিজ্যিক কৃষিকাজের মধ্যে আসছে, বুঝলে, ওগুলো হচ্ছে আলাদা। আচ্ছা, তারপরে লেখো এগুলো হয়েছে। হ্যাঁ, এবারে এই ফসলের বন্টনটা লেখো। লেখো বিভিন্ন কৃষি ফসলের বন্টন বা প্রধান প্রধান কৃষি ফসলের বন্টন, মানে কোথায় কোন ফসলগুলো বা কোন রাজ্যে কোন ফসলগুলো বেশি উৎপাদিত হয় আর কোন দেশেও বেশি উৎপাদিত হয়, বা ধান উৎপাদনে ভারত কত নম্বর স্থান পৃথিবীতে, পৃথিবীতে কোন দেশ প্রথম ধান উৎপাদনে, তারপর ভারতের কোন রাজ্য ধান উৎপাদনে প্রথম, এইগুলো হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ, প্রধান প্রধান কৃষি ফসলের বন্টন, এগুলো প্রায় পরীক্ষাতেই মোটামুটি আসে, হয়েছে। লেখো লেখো একটা লিখবে ফসল, তিনটে কলাম করে নাও। একটা লিখবে ফসল, একটা লিখবে ফসল উৎপাদক রাজ্য, আর ফসল উৎপাদক দেশ, রাজ্য, দেশ আর গবেষণাগার। চারটে? হ্যাঁ, চারটে করো গবেষণাগার। উৎপাদক রাজ্য, উৎপাদক দেশ আর গবেষণাগার। হয়েছে? তাহলে লেখো প্রথম ধান। হয়েছে? ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে জানো তোমরা সবাই? পশ্চিমবঙ্গ। আর দ্বিতীয় হচ্ছে উত্তরপ্রদেশ। প্রথম আর দ্বিতীয়টাও একটু জেনে রাখবে। দ্বিতীয় হচ্ছে উত্তরপ্রদেশ। হয়েছে? যে প্রথম পশ্চিমবঙ্গ, দ্বিতীয় উত্তরপ্রদেশ, এটা সবাই জানো। কিন্তু আরেকটা জিনিস যেটা বেশি ঘুরিয়ে আসে সেটা হচ্ছে হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান উৎপাদন করে। হেক্টর প্রতি মানে কি বলতো, সেটা হচ্ছে 1000 কেজি। না, 1000 কেজি ব্যাপারটা না, গুলিয়ে ফেলছো হয়তো, জানো গুলিয়ে ফেলছো হয়তো, যে আমাদের জমির পরিমাণের সঙ্গে উৎপাদন, মানে আমাদের রাজ্যে ধরো 100 বিঘা জমি আছে আমাদের রাজ্যে, ধরে বোঝানোর জন্য বলছি 100 বিঘা জমি। 100 বিঘা জমিতে তাহলে 500 কেজি ধান হচ্ছে, বুঝা গেছে? আমাদের মোটামুটি বড় রাজ্য। এবারে পাঞ্জাব ছোট রাজ্য, ওখানে ধরলাম আমি কত না 20 বিঘা জমি। 20 বিঘা জমিতে তাহলে ধান হচ্ছে কত 200 কেজি। 100 বিঘাতে 500 কেজি, মানে 1 বিঘাতে কত 5 কেজি, আমি বিঘা হিসেবে ধরছি 5 কেজি। আর এখানে 20 বিঘাতে 200 কেজি, মানে কত 20 10 200, মানে 1 বিঘাতে কত 10 কেজি, তাই না? পাঞ্জাব ছোট রাজ্য কিন্তু ওর 20 বিঘাতে হচ্ছে 200 কেজি, মানে 1 বিঘাতে হচ্ছে কত 10 কেজি, মানে বিঘা প্রতি উৎপাদনটা ওর বেশি। আমাদের রাজ্যের আয়তন বেশি বলে এর উৎপাদন বেশি, কারণ জমি অনেকটা বেশি। ওর কম জমিতে তুলনামূলকভাবে ও বেশি উৎপাদন করছে, বুঝতে পেরেছো? বিঘা প্রতিতে ও বেশি উৎপাদন। আমাদের এখানে 1 বিঘাতে 5 কেজি হচ্ছে, ওদের ওখানে 1 বিঘাতে 10 কেজি হচ্ছে। কিন্তু ওর যদি আমাদের মতো বড় জায়গা হতো ও তাহলে অনেকটাই ছাপিয়ে যেত, তাই না? ও হচ্ছে 100 বিঘাতে 1000 কেজি উৎপাদন করতো। এই বিঘা প্রতি উৎপাদনটা বা হেক্টর, সেটা আমরা হেক্টর প্রতি, তাহলে হেক্টর প্রতি উৎপাদনটা কোথায় বেশি? পাঞ্জাবে। বুঝা গেছে? লেখো হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব প্রথম। হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব প্রথম স্থান অধিকার করে ওই রাজ্যে। রাজ্যের জায়গায় ছোট্ট করে লিখে নাও হেক্টর প্রতি ধান উৎপাদনে। এমনি টোটাল ধান আগে যেটা লেখালাম, টোটাল ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম, উত্তরপ্রদেশ দ্বিতীয়, আর হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব প্রথম। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এবার লেখো পৃথিবীতে তাহলে ধান উৎপাদনে প্রথম কে জানো তো? চীন। আর দ্বিতীয় ভারত।
দেখো পৃথিবীতে প্রথম চীন, দ্বিতীয় ভারত, হয়েছে। তারপরে হচ্ছে ধান গবেষণাগার ভারতের কোথায় কোথায় আছে জানো? উড়িষ্যার কটক আমাদের মেন ধান গবেষণাগার, আর হচ্ছে হুগলির চুঁচুড়া আছে। লেখো উড়িষ্যার কটক ও হুগলির চুঁচুড়া, আমার পশ্চিমবঙ্গের হুগলির চুঁচুড়া, ওই জন্য হুগলির বলে দিলাম। উড়িষ্যার কটক আর হুগলির চুঁচুড়া, হয়েছে। আর আন্তর্জাতিক ধান গবেষণাগার খুব গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক ধান গবেষণা, এটা হয়েছে কি ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক ধান গবেষণাগার। সৌমেন শোনা যাচ্ছে? ইন্টারন্যাশনাল কোথায়? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আন্তর্জাতিক ধান গবেষণাগার ফিলিপিন্সের ম্যানিলা, ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা, ফিলিপিন্সের ম্যানিলা, ফিলিপিন্স এর ম্যানিলা, মজবলা আকার দন্তনয়স্বই লয়াকার, হয়েছে। ফিলিপিন্সের ম্যানিলা, হয়েছে। এবার লেখো গম, তাহলে গম রাজ্য প্রথম টোটাল উৎপাদনে কে? উত্তরপ্রদেশ, দ্বিতীয় পাঞ্জাব, এখানেও লিখে রাখবে হেক্টর প্রতি উৎপাদনে পাঞ্জাব প্রথম স্থান অধিকার করে, হেক্টর প্রতি গম উৎপাদনে পাঞ্জাব প্রথম স্থান। মানে ওই যে টোটাল তো উত্তরপ্রদেশ, কারণ ও অনেক বড় রাজ্য, সেখান থেকেও পাঞ্জাব ছোট রাজ্য হয়েও দ্বিতীয় স্থান অধিকার করছে, এই জন্য হেক্টর প্রতি উৎপাদনে পাঞ্জাব প্রথম স্থান অধিকার করে। ধান ও গমের হেক্টর প্রতি উৎপাদনে পাঞ্জাব প্রথম স্থান অধিকার করে, বোঝা গেছে? তার কারণ কি কেউ জানো? হেক্টর প্রতি উৎপাদনে পাঞ্জাব কেন প্রথম স্থান অধিকার করে জানো কি? কৃষিকা পদ্ধতিটা উন্নত, মেন হচ্ছে ওখানকার। তাহলে জানো যে গঙ্গা সিন্ধু, বিশেষ করে সিন্ধু তো সমভূমি, ওটা পাঞ্জাব পঞ্চনদীর দোয়াব আগেই করিয়েছি, তাহলে সিন্ধু তাহলে ওই পলিমাটি সমৃদ্ধ। আর দ্বিতীয় হচ্ছে সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে সবুজ বিপ্লবের প্রভাব। ঠিক আছে, 1960-এর দশকে তাহলে ভারতের কৃষিকাজের উৎপাদন বৃদ্ধির জন্য, হ্যাঁ, ভারতে তো তখন কৃষি ফসলের ঘাটতি ছিল, ভারতের প্রয়োজনীয় যে কৃষি ফসল সেটা সঠিকভাবে তাহলে প্রয়োজন মাফিক উৎপাদন হতো না। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমরা পড়েছো তো? পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়ানো হয়েছে? এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিকাজের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল 1951 থেকে 56। যাই হোক, সেটা পরে আসি। এরপরে হচ্ছে 1960-এর দশকে এই ভারতে কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধি করার জন্য একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই পরিকল্পনাটার নাম হচ্ছে সবুজ বিপ্লব। বিপ্লব মানে শুধু ফাটাফাটি মারামারি তাই নয়, বিপ্লব শব্দের অর্থ হচ্ছে একটা আমূল পরিবর্তন, মানে কোনো একটা কথা চলছে তার আমূল পরিবর্তনটাই পরিবর্তন হলে বিপ্লব, না হলে কিন্তু বিপ্লব নয়। তুমি কাটাকাটি মারামারি করেও যদি একটা কথার পরিবর্তন না করতে পারো, সেটা বিদ্রোহ পর্যন্ত আটকে যাবে, এটাকে বিপ্লব বলা হবে না। প্রতিরোধ, বিদ্রোহ আর বিপ্লব। এবারে বিদ্রোহ ক্লাস 9-এ পড়েছো তোমরা, এবারে বিদ্রোহ পর্যন্ত আটকে যাবে। বিপ্লব হতে হলে তুমি মারামারি করে যদি না পারো, না সেই কথাটার পরিবর্তন করতে পারো, তাহলে সেটা বিদ্রোহতেই আটকে যাবে, বিপ্লবে আর রূপান্তরিত হবে না। যে কথাটার জন্য তুমি লড়াই করছিলে সেই কথাটা যদি চেঞ্জ হয়, তুমি যেটা চাইছিলে সেটা যদি হয়, তবে সেটা বিপ্লব। এবার এই ধান ফসল উৎপাদনের ব্যাপক পরিবর্তন হয়েছিল ওই প্ল্যানিং এর মাধ্যমে, সেই জন্য ওইটাকে বলা, ওর নাম দেওয়া হয়েছিল সবুজ বিপ্লব। এবং এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল পাঞ্জাব আর হরিয়ানায় গম উৎপাদনে। ধানেও হয়েছিল, কিন্তু পাঞ্জাব আর হরিয়ানায় গম উৎপাদনে ব্যাপক পরিবর্তন হয়েছিল। সবুজ বিপ্লবও করাবো, এই একটু পরে, এর পরেই আছে, আগে বলে দিলাম। তাহলে ওই সবুজ বিপ্লবের মাধ্যমে পাঞ্জাব ও হরিয়ানায় গম উৎপাদনে ব্যাপক পরিবর্তন হয়েছিল, এবং ওই দুটো রাজ্যতেই সবচেয়ে বেশি সবুজ বিপ্লবের প্রভাব পড়েছিল। এতে কি করা হয়েছিল না, এতে উন্নত সার, উন্নত বীজ, উন্নত তাহলে যন্ত্রপাতি দিয়ে সরকার থেকে সরবরাহ করে ভারতের কৃষিকাজের তাহলে উন্নতি ঘটানো হয়েছিল, বুঝতে পেরেছো? এবারে সেই যে প্রভাবটা সবচেয়ে বেশি পড়েছিল পাঞ্জাবে,
সেই জন্য পাঞ্জাবের এই হেক্টর প্রতি উৎপাদনটা বেশি এবং ওখানকার উর্বর মৃত্তিকা, পলিমৃত্তিকা এবং অন্যান্য ওই যে সুযোগ সুবিধাগুলো। বোঝা গেছে? আচ্ছা, পাঞ্জাব দ্বিতীয়। তারপর লেখো তাহলে বিশ্বেও প্রথম চীন, গম উৎপাদনে প্রথম চীন, দ্বিতীয় ভারত। গম উৎপাদনে প্রথম চীন, দ্বিতীয় ভারত। হয়েছে? লেখো ভারতে তাহলে ওই যে গম গবেষণা কেন্দ্র কোথায়, এটা অনেকেই ছোটবেলা থেকে পড়েছো। গমটা ধান না জানলেও গম ম্যাক্সিমাম লোক জানে। হ্যাঁ না, দিল্লির পুষা, কটকে তো ধান, দিল্লির পুষা, দন্তসায়াকার, দিল্লির পুষা, এটা খুব গুরুত্বপূর্ণ গম গবেষণা কেন্দ্র। হ্যাঁ একটাই। এবারে বিভিন্ন জায়গায় ছোট ছোট আঞ্চলিক আছে। আমাদের রাজ্যে ধানটা ছিল বলে ওটা বলে দিলাম চুচুড়া। হ্যাঁ মেক্সিকো সিটিতে লেখো আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র মেক্সিকো সিটিতে। সবকিছু লাগে না, যেগুলো লাগে সেগুলো বলে দিই। প্রচুর পৃথিবীতে আছে, সে মাথা খারাপ হয়ে যাবে। যেগুলো প্রয়োজন সেগুলো লেখা। হ্যাঁ মেক্সিকো 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 সিটিতে। আচ্ছা, তারপর লেখো তুলা। মেক্সিকো সিটি আছে। দ্বিতীয় লেখো তুলা। হ্যাঁ সরি তৃতীয়। 3 নম্বরে হচ্ছে দুটো হয়ে গেছে ধান আর গম, তাই তো? আর লেখো তুলা। তুলাতে লেখো গুজরাট প্রথম, মহারাষ্ট্র দ্বিতীয়। হয়েছে? এবার লেখো পৃথিবীতে চীন প্রথম। এবারে এই যে হ্যাঁ এই জিনিসগুলো আরেকবার বলি, এই যে খাদ্য ফসল, হ্যাঁ 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 এবারে এই যে ফসল উৎপাদন বলো বা বিভিন্ন খনিজ সম্পদ উত্তোলন, সেগুলো পরে করাবো। এগুলো প্রত্যেক বছর চেঞ্জ হয়, বুঝলে? এই যেমন তুলা উৎপাদনে কোনো বছর মহারাষ্ট্র প্রথমে চলে আসতে পারে, কোনো বছর গুজরাট, এগুলো প্রত্যেক বছর আপডেট দেওয়া হয়। বা এই যে ধরো তোমার উৎপাদনে, তুলা উৎপাদনে বিশ্বে কোনো বছর চীন প্রায় প্রথমে থাকে প্রায় বছর। এবারে কোনো বছর আমেরিকা দ্বিতীয় চলে আসে, ভারত তৃতীয় চলে যায়, বা ভারত দ্বিতীয় চলে আসে, আমেরিকা তৃতীয় চলে যায়। বুঝতে পেরেছো? এগুলো প্রত্যেক বছর আপডেট হয়, প্রত্যেক বছর পরিবর্তন হয়। যেমন আখ উৎপাদনে তাহলে কোনো বছর মহারাষ্ট্র, কোনো বছর উত্তরপ্রদেশ, ঠিক আছে? বা রপ্তানিতে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, এদের মধ্যে প্রতিযোগিতা চলে। বুঝতে পেরেছো? এগুলো চেঞ্জ হয়। আচ্ছা যাই হোক, লেখো তুলা। তাহলে ওই প্রথম চীন, দ্বিতীয় ভারত, এটা আমেরিকার সঙ্গে চেঞ্জ হয় অনেক বছর। এখন আপাতত ভারত। ফার্স্ট চীন, দ্বিতীয় কি বলে ভারত? ফার্স্ট চীন, দ্বিতীয় ভারত। আর এর গবেষণাগার হচ্ছে মহারাষ্ট্রের নাগপুর। এর গবেষণাগার মহারাষ্ট্রের নাগপুর। আচ্ছা স্যার, আখ উৎপাদনে কোন রাজ্য? আখ উৎপাদনে করাবো উত্তরপ্রদেশ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আর না একটা মানে ছিলাম, ওটা জেনে নিলাম, ওইটা ওই জন্য একটা কোয়েশ্চেন ছিল, মানে একটা সেট করছিলাম একদিন বাড়িতে, ওটা আখ উৎপাদনে উত্তরপ্রদেশ করেছিলাম, ওই জন্য আমি জেনে নিলাম। ঠিক আছে, মহারাষ্ট্রের মধ্যে কন্টেস্ট চলে, বুঝলে? আচ্ছা চেঞ্জ হয়, প্রায় বেশিরভাগ সময় উত্তরপ্রদেশ থাকে। তবে রপ্তানিতে চিনি উৎপাদনে বেশি চেঞ্জ হয়, চিনি উৎপাদনে বেশিরভাগ সময় মহারাষ্ট্র এগিয়ে থাকে, বুঝলে? ঠিক আছে, ওটা করাবো। লেখো হয়েছে? তোলা হয়েছে তো? এর গবেষণাগার মহারাষ্ট্রের নাগপুর। এই যে বিষয়গুলো একটু আলোচনা সবচেয়ে বেশি কি বলতো, এই যে আলোচনা হচ্ছে এখানে, সেইগুলো গিয়ে বাড়িতে যতটা বেশি এবার এখানে যা লেখানো হচ্ছে, তারপর অন্যান্য বই ঘেটে সবচেয়ে বেশি নিজে যতটা ফলো করবে, সেইটাই সবচেয়ে বেশি উপকার হবে। যে এখানে যেটা আলোচনা হয়েছে সেইটা নিজে গিয়ে, একটা বই না শুধু আমি যেটা করিয়েছি তাইও নয়, আরো অন্যান্য বই ফলো করে যতটা বেশি তুমি জানতে পারবে। এখানে আমি এইগুলো লেখাচ্ছি, সব লেখানো যায় না। তুমি যত বেশি বই পড়বে বা অন্যান্য তথ্য পড়বে, তত বেশি তুমি জানতে পারবে। আর এইটুকু পড়লে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আচ্ছা এবার লেখো পাঠ। আচ্ছা আন্তর্জাতিক বের করতে হবে। কি করিয়েছিলাম যেন? তুলা। আন্তর্জাতিক লিখতে হবে না। দেখুন এর হচ্ছে ভারতে মহারাষ্ট্রের নাগপুর।
হয়েছে? যেগুলো লাগবে আন্তর্জাতিক আমি সেগুলো দিয়ে দেবো, সব লাগে না। তারপর লেখো পাট। পাট হয়েছে? পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম, বিহার দ্বিতীয়। একটু তাড়াতাড়ি লেখো, অনেক কিছু করার ভেবেছিলাম কিন্তু ওই লেখাতে গেলে কত টাইম যাচ্ছে না, এই লেখাতে গিয়ে প্রচুর মানে অনেকটা সময় লাগে। নোট ধরিয়ে বুঝিয়ে দিলে সবচেয়ে বেশি মারো, নোট ধরে লিখিয়ে দিলে সবচেয়ে বেশি মানে কম সময়ে বেশি কাজটা হয়ে যায়। এরা এমন সব অলস, হ্যাঁ, একটু বাড়িতে গিয়ে নোটগুলো যে লিখে নেবে সেইটুকু করবে না। আপনি লিখে নেবেন সে তো আমি দেখছি। যাই হোক, তবে বেশি অনেক কিছু নোট দেওয়া হবে, কিছু করার নেই, বলে দেবো সেগুলো লিখতে হবে। সব রকম করলে বছরের পর বছর চলে যাবে না। আর তোমাদের যেটা গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ হবে ওখানে ম্যাক্সিমামটা নোটে দেওয়া হবে, তোমাদের করতে হবে, কারণ সময় খুব কম, বোঝানো হবে, বিষয়গুলো করানো হবে তোমাদের। হ্যাঁ হ্যাঁ, গ্রুপ সি গ্রুপ ডি বললাম, ওদের পুলিশটা এখানে তোমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আর পুলিশের কত পরীক্ষা আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, কলকাতা পুলিশ আছে, হ্যাঁ, বেরিয়ে ফর্ম ফিল আপ হয়ে গেছে, পরীক্ষা হবে এবার। তুমি কোথায় থাকো? হয়ে গেছে, তুমি ভর্তি হওয়ার পরেই হয়ে গেছে। আচ্ছা দেখো। হ্যালো স্যার, হ্যাঁ আমি এসএসসি গ্রুপ ডি, এসএসসি গ্রুপ ডিতে আমি তোমাদের আলাদা ক্লাস হবে, এখানেও হচ্ছে, আলাদাভাবে ব্যাচ হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে। পয়েন্টগুলো শুনছি আমি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা যেমন চলছিল তেমন হবে, তোমাদের যেমন ব্যাচ আছে ওটা শুধু স্পেশালি ওই। আচ্ছা না, ঠিক আছে ঠিক আছে। কি করাচ্ছিলাম জানো? হ্যাঁ, পার লেখো। এ দ্বিতীয়, বিহার তৃতীয়, হয়েছে? তারপর বিশ্বে লেখো। বিশ্বে হচ্ছে প্রথম ভারত, হয়েছে? পাট গবেষণাগার হচ্ছে আমাদের ব্যারাকপুর, হয়েছে? ব্যারাকপুর, হয়েছে? তারপর লেখো আখ, তাড়াতাড়ি লেখো এবার। আখ হচ্ছে প্রথম, লেখো মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র আখ উৎপাদনে, হয়েছে? বিশ্বে প্রথম হচ্ছে ব্রাজিল, দ্বিতীয় ভারত। ব্রাজিল আর ভারত, হয়েছে? না না, দ্বিতীয়তে। ও কোনো বছর চেঞ্জ হয়, কোনো বছর যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। এই মুহূর্তে দ্বিতীয়, বুঝা গেছে? তারপর লেখো এ হচ্ছে লখনৌ, ভারতের আখ গবেষণাগার লখনৌ, উত্তরপ্রদেশের লখনৌ, উত্তরপ্রদেশের লখনৌ, হয়েছে? এইগুলো নিয়ে খুব বেশি করবে না, বুঝলে? এগুলো শুধু প্রত্যেক বছর ওই বছরের প্রায় ফেব্রুয়ারির দিকে দিয়ে দেয়, ওইটা আপডেট রাখতে হবে বছরের এতে। এখন তো ইউটিউবে আছে, আপডেট করে নিতে পারো। নতুন বই তো আর প্রত্যেক বছর নতুন নতুন পাবে না, এক বছর কিনে নিয়েছো, এবারে বইতে যে বছর কিনলে সেই বছরের তথ্য থাকে, এবারে প্রত্যেক বছর এই তথ্যগুলো আপডেট হবে। এগুলো এবারে মারলে পেয়ে যাবে। আর এখানে পড়ছো মানে এখানে তো বলে দেবো, সেটা নিয়ে কথা নেই, হয়েছে? উত্তরপ্রদেশের লখনৌ। তারপরে লেখো চা, চা উৎপাদনে অসম, আর দ্বিতীয় পশ্চিমবঙ্গ, দ্বিতীয় পশ্চিমবঙ্গ। আর কোন চা হচ্ছে বিশ্বের স্বাদে ও গুণে সবচেয়ে নাম সম্পন্ন বলতো? তাহলে দার্জিলিং চা, বুঝলে? মানে আমাদের রাজ্যে যে দার্জিলিং চা, এটা জেনে রাখো আর লিখতে পারো কেউ যে স্বাদে ও গুণে পৃথিবী বিখ্যাত। দার্জিলিং চা
স্বাদে ও গুণে পৃথিবী বিখ্যাত, বুঝলে? এটা ছোট থেকেই সবাই পড়ে এসছো। আচ্ছা, তারপরে লেখো আমাদের চা গবেষণা কেন্দ্র অসমের জোড়হাট। আর আচ্ছা, এটা বিশ্বে গবেষণা কেন্দ্র অসমের জোড়হাট, আর বিশ্বে হচ্ছে চীন প্রথম, ভারত দ্বিতীয়। আরে চীনের আয়তন দেখবে তো, একে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র আর ওদের স্বৈরতান্ত্রিক একনায়কতান্ত্রিক রাষ্ট্র, বুঝলে? এদিকে একে চাইবে আর ওদিকে বলবে সব সুযোগ সুবিধা চাই, আর চীনে বলবে সব সুযোগ সুবিধা চাই, একদম রাস্তায় দাঁড় করিয়ে ফিনিশ করে দেবে। ওদের স্বৈরতন্ত্র একদম একনায়কতন্ত্র। আর এখানে তোমাকে সবাইকে সব দিয়ে তবে মেনটেন করতে হবে। সরকার সবাই জনতান্ত্রিক সরকার মানে, আর ভারতে তো বহুদলীয় ব্যবস্থা, ঠিক আছে? একটু এদিক ওদিক করলেই মোটামুটি সবার সব দিকটা মেনটেন করতে হবে, নইলে তোমার গেল। এ বলবে আমার এদিকটা চাই, নইলে আমার ভোট সরিয়ে নেবো, ও বলবে আমার ওদিকটা চাই, নইলে সরিয়ে নেবো, ঠিক আছে? না, চীনে একদমই ভালো না, সবটাই ভালো, গেলে বুঝতে পারবে, ঠিক আছে? মনে হচ্ছে ওরকম, তুমি একটু গরিব থাকো কিন্তু তোমার স্বাধীনতা থাকবে, আর ওখানে যা বলবে তাই, একটু মুখ ফুটিয়ে সরকারের বিরুদ্ধে বলতে গেলেই জানবে মাথার এপার থেকে ওপারে গুলি বেরিয়ে গেছে, বুঝলে? ছাত্র আন্দোলনের উপর রোলার চালিয়ে দিয়েছিল, মনে থাকে না? হ্যাঁ হ্যাঁ, উন্নত তো, ওই তো উন্নত, আর স্বাধীনতা নেই, বুঝলে? সরকারের বিরুদ্ধে কথা বলবে তুমি কাল, তারপরে পরে হ্যাঁ হ্যাঁ, উত্তর কোরিয়া ওদের আরো কড়া, কিম জং উন, বুঝলে? আর এরা শি জিনপিং, কিম জং উনের বিরুদ্ধে হ্যাঁ যা বলবে তাই, হেয়ার স্টাইলটাও কর্নারটার বাইরে কাটলে হ্যাঁ এবারে দেশের বাইরে গেলে প্লেন চড়বে না, ট্রেনে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এবারে মোটামুটি তুমি তুমি ওই যে বলছিল না মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, তা ওই তুমি যদি বলো না আমি ওই সুতির একদম পশমের বস্ত্র পরবো, ঠিক আছে, দামি জিনিস পরে ঘুরে বেড়াবো, আর একটা বিরুদ্ধে কথা বললেই সকালে আর ভোরের আলো দেখতে হবে না, মাথার এপার থেকে ওপারে গুলি, বুঝলে? এরকম ব্যাপার। অতএব ঠিক আছে, দেশ এগিয়ে যাওয়ার জন্য ওদের ঠিক আছে, তবে অতিরিক্ত স্বৈরতন্ত্র তো ভালো, একনায়কতন্ত্র তো ভালো নয়। মানুষের স্বাধীনতা যেখানে, মানুষের জন্য সবকিছু, আমরা যদি না বাঁচতে পারলাম তাহলে আর এত অর্থনীতি দাঁড় করিয়ে কি হলো? যাই হোক, যার যেটা মতামত তার লোকে চীনে ছেড়ে দিয়ে আসো। আচ্ছা, তারপরে হচ্ছে চা হয়েছে, অসমের জোরহাট গবেষণা কেন্দ্র, অসমের জোরহাট। তারপরে লেখো কফি। আচ্ছা, এই দুটো কফি আর চার গবেষণা কেন্দ্র খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কফি কি বলছে? কর্ণাটক প্রথম, কর্ণাটক দ্বিতীয় কেরালা। চা কফি খুব গুরুত্বপূর্ণ, কর্ণাটক আর কেরালা। কফি উৎপাদনে বিশ্বে ব্রাজিল প্রথম আর ভারত ষষ্ঠ। বিশ্বে ব্রাজিল প্রথম, ভারত ষষ্ঠ। স্যার নেটওয়ার্ক আমি রেখে দিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, আমার নেটওয়ার্ক শেষ, মানে নেট শেষ, আমি রেখে দিলাম স্যার। ঠিক আছে স্যার মঙ্গলবার গিয়ে আমি ক্লাস করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, লেখো কর্ণাটকের চিকমাগালুর, ঠিক আছে? কর্ণাটকের চিকমাগালুর, কর্ণাটকের গবেষণা কেন্দ্র, এই গবেষণা কেন্দ্র খুব গুরুত্বপূর্ণ। কর্ণাটকের চিকমাগালুর, চয়াশই ক, হ্যাঁ চয়াশই ক, ময়াকার গয়াকার লয়াসৌ র, চিকমাগালুর, বুঝলে? তারপরে লেখো রবার। হ্যাঁ, আর বেশি নেই, রবার। আমি ছেলে দেবো, অনেকগুলি পড়াবো ভাবছিলাম আজকে। রবার লেখাতে গেলে বড্ড দিকে। রবার হয়েছে প্রথম, লেখো কেরালা, শুধু কেরালাই লেখো, আর দ্বিতীয় লিখতে হবে না, তামিলনাড়ু লিখে রাখো যদি লিখতে হয়। প্রথমটাই লিখতে হয়, খুব দরকার থাকে কেরালা, কেরালা থেকেই কোশ্চেনটা আসে। রবার উৎপাদনে কেরালা প্রথম, হ্যাঁ দ্বিতীয় তামিলনাড়ু। দেশ হচ্ছে প্রথম থাইল্যান্ড, ভারত চতুর্থ। ঠিক আছে, এবারে ওই রবার একটা গাছ আছে, বুঝলে? ওই যে বট গাছের যেমন আঠা না,
ওটাও ওরকম একটু অংশ কেটে দেয়, দিয়ে খেজুর গাছে যেমন রস পড়ে না ওরকম রসটা সংগ্রহ করে রসটা সংগ্রহ করা হয়। বুঝলে? হ্যাঁ হয়েছে। বলুন এবারে ইয়ে বলুন। আচ্ছা গবেষণা করো। এর গবেষণা কেন্দ্র লিখতে হবে না, এটা লেখো কেরালাতেই রবার রিসার্চ ইনস্টিটিউট আছে। আচ্ছা এটা লেখো, এবারে লেখো তামাক, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তামাক। হয়েছে? তামাক লেখো উৎপাদনে প্রথম হচ্ছে অন্ধ্রপ্রদেশ, শুধু এইটা লিখলেই হবে। তামাক থেকে শুধু এইটা লিখলেই হবে। হয়েছে? তামাক থেকে শুধু প্রথম কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? অন্ধ্রপ্রদেশ। আচ্ছা এবার লেখো এফসিআই লেখো, বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। কোনটা? রাজামুন্দ্রি না রাজামুন্দ্রি, হ্যাঁ লিখে রাখো। অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রি। হ্যাঁ আমাকে দেশ বললেন না, আমাকে দেশ লিখতে হবে না, তামাক শুধু অন্ধ্রপ্রদেশ হচ্ছে প্রথম, আর ওর গবেষণাগারটা লিখে রাখো। হ্যাঁ অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রি। রাজামুন্দ্রি, হ্যাঁ মহাসৌ দন্তনয় দৈরবালা হস্যই, মুন্দ্রি দন্তনয় দৈরবালা হস্যই, রাজামুন্দ্রি। হয়েছে? আচ্ছা তারপরে লেখো এফসিআই বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এফসিআই বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। হয়েছে? লেখো তাহলে এটা ভারত সরকারের সংস্থা। লেখো 1965 সালে স্থাপিত হয়েছিল, এর সদর দপ্তর নিউ দিল্লি। কি হলো? ওখানে নয়? হ্যাঁ 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 এফসিআই পুরো নাম ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা আলাদা করে লেখো, আলাদা মানে ওই যে সমস্ত ভারতের যে খাদ্য না, এই খাদ্যের কন্ট্রোল সংস্থা, এটা হচ্ছে, হ্যাঁ না নিজে তো পড়বি, লেখো এফসিআই 1965 সালে স্থাপিত হয়, এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। দেখো 1965 সালে স্থাপিত ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। 1965 সালে স্থাপিত হয়, তারপরে 1965 সালে স্থাপিত হয় এবং এর সদর দপ্তর নিউ দিল্লি। হয়েছে? দেখো ভারতে খাদ্যশস্যের সমবন্টন ও মূল্য নির্ধারণের জন্য এই সংস্থা স্থাপিত হয়। হয়েছে? মূল্য নির্ধারণের জন্য ভারতে খাদ্যশস্যের সমবন্টন ও মূল্য নির্ধারণের জন্য এই সংস্থা স্থাপিত হয়। খাদ্যশস্যের সমবন্টন ও মূল্য নির্ধারণের জন্য এই সংস্থা স্থাপিত হয়। কটা বাজে গো? 1:41। আমি ট্রেনে যাব। কটায় ট্রেন আছে গো? 2টো বাজতে 5 মিনিট, 2 মিনিট বাকি না? 1:58 মনে হয়। ডাউনে 1:58 মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে লেখো। হয়েছে? আচ্ছা এবারে লেখো স্থানান্তর কৃষি বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত। লেখো স্থানান্তর কৃষি কোথায় কি নামে পরিচিত? ওই যে আগে স্থানান্তর কৃষি লিখেছিলাম না, ওইটা লেখো স্থানান্তর কৃষি কোথায় কি নামে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ, এটা থেকে আছে কোশ্চেন আছে। হয়েছে? স্থানান্তর কৃষি কোথায় কি নামে পরিচিত? দেখো অসমে ঝুম, কেরালায় কোনম, হ্যাঁ কোনম, পয়কা দন্তন্য ম, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় পেডু,
সরি পেটু না পডু, পয়কার ডয়সু। অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার পডু, উড়িষ্যায় পডু পয়কার ডয়সু। হয়েছে? পয়কার ডয়সু। পশ্চিম ঘাটে কুমারী, কুমারী কয়েকশো মহাকার রায় দীর্ঘ। কুমারী তাই তো? হ্যাঁ। তারপরে ঝাড়খণ্ডে কুড়ুয়া, কুড়ুয়া, হ্যাঁ কয়েকশো ডয় শূন্য রয়স্য অন্তস্থ আকার। কুড়ুয়া, কুড়ুয়া কয়েকশো ডয় শূন্য রয়স্য। কুড়ুয়া তাই তো? হ্যাঁ কুড়ুয়া, ডয় শূন্য র বলছি আবার ড বলছি। কুড়ুয়া, হ্যাঁ র। তারপরে কুড়ুয়া হয়েছে? এবার লেখো উল্লেখযোগ্য বিপ্লব। উল্লেখযোগ্য বিপ্লব। তো তোমার বাড়ি কোথায় বললে? জয়নগর। তোমার স্টেশন থেকে কত দূর? ঠিক আছে, এসো ভালো করে পড়ো। গ্র্যাজুয়েশন কবে কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো করে পড়তে হবে। আচ্ছা এবার লেখো, মানে এতদিন কোনো কোথাও পড়তে পড়তে না বাড়িতে পড়তে না একদম ছেড়ে দিয়েছিলেন? আচ্ছা আচ্ছা, এমনি বাড়িতে থাকতে না কোথাও? কোথায়? ঢাকি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওইখানে থাকো, ওইখানে ঠিক আছে, তাহলে একদম জোর কদমে পড়ো। ঠিক আছে, দেখো আর প্রচুর বই ফলো করো, বুঝলে? যেগুলো বললাম ফলো করো। না এবার হচ্ছে উল্লেখযোগ্য বিপ্লব। লেখো, এই লেখো উল্লেখযোগ্য বিপ্লব। ওই স্থানান্তর কৃষিগুলো লিখে নেবে এদের কাছ থেকে। আচ্ছা, উল্লেখযোগ্য বিপ্লব প্রথম লেখো সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব যিনি করেছেন তার নামটা কি? সবই বলবো তো, আমাদের এতে স্বামীনাথন, ওগুলো বলবো। লেখো। না না না, ওই যার একটা স্ট্যাচু করা আছে না কোথায় একটা, ওই মোটরটা আমরা বলবো। লেখো, বলছি লেখো, সবই বলে দিচ্ছি, লেখো। হ্যাঁ তুমি চুপ করো, থামিয়ে দিচ্ছি, টাইম হয়ে যাচ্ছে। লেখো, সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলগকে। নরম্যান বোরলগকে, হ্যাঁ নরম্যান বোরলগকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। বোরলগ, বয়কার র লগ। হ্যাঁ, নরম্যান বোরলগকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। বোঝা গেছে? দেখো, ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয়, ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে। এম এস স্বামীনাথনকে। হয়েছে? তাহলে ভারতে সবুজ বিপ্লব সংগঠিত হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 1961 থেকে 66। দেখো, ভারতে সবুজ বিপ্লব সংগঠিত হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ব্র্যাকেটে লিখবে, ওই যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা না, এই তৃতীয় পঞ্চবার্ষিকীর পরিকল্পনার সময়টা হচ্ছে 61 থেকে 66। দেখো এটা 1961 থেকে 66 তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ভারতে তাহলে এরকম 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে। প্রথম হয়েছে 51 থেকে 56, তারপর 56 থেকে 61, তারপর 61 থেকে 66, এটা 3 নম্বর, এই তৃতীয় সময়। এবারে সবুজ বিপ্লবটা হয়েছে অ্যাকচুয়ালি 66 সময়, মানে ঠিক তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষের মাথায়, বুঝলে? এবারে কোশ্চেন যেটা আসে, যে বেশিরভাগ আসে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত দশকে হয়েছিল, বুঝলে? দেখো 60-এর দশকে। লেখো, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 60-এর দশকে, এইটাই বেশি প্রশ্ন আসে। হ্যাঁ লেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সরি পঞ্চবার্ষিকী বললাম আমি, সবুজ বিপ্লব বলতে কি বোঝাতে গিয়ে ভুলে গেছি।
সবুজ বিপ্লব শুরু হয়েছিল 60-এর দশকে, ওই দশকটা বেশি আছে, সময়টা তো বলে দিলাম, লেখো 60-এর দশকে হয়েছে। এবারে এই সবুজ বিপ্লবটা প্রত্যেকে একটু ডিটেলসে বই থেকে পড়বে, এটা প্রচুর লেখা, এত লেখানো যাবে না। আমি বলে দিয়েছি যে সবুজ বিপ্লব কি না, ভারতে হচ্ছে কৃষি সম্পদের উৎপাদন বৃদ্ধির জন্য 1960-এর দশকে যে পরিকল্পনাটা নেওয়া হয়েছিল, তাহলে সেটাই হচ্ছে সবুজ বিপ্লব। এখানে উন্নত সার, বীজ, যন্ত্রপাতি দিয়ে তাহলে ভারতের কৃষি ফসলের উৎপাদনকে বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। তাহলে ভারতের কৃষি এই সবুজ বিপ্লবের জনক হচ্ছে এম.এস. স্বামীনাথন, আর এমনি পৃথিবীর বিচারে সবুজ বিপ্লবের জনক হচ্ছে নরম্যান বোরলগ। হয়েছে, এইটুকু জানবে। আর তারপরে আরো অনেকগুলো বিপ্লব আছে গুরুত্বপূর্ণ, শ্বেত বিপ্লব, ওগুলো পরের দিন পড়াবো, বুঝলে? একটু তাড়াতাড়ি লিখতে হবে, পরে নোটস দিয়ে দেবো বেশিরভাগ, এত অনেক সময় চলে যাচ্ছে লেখাতে তোমাদের। আচ্ছা লেখালে না নোটস দিলে তোমাদের সুবিধা হচ্ছে বলো তো? পড়ে আসাটাই মেন ব্যাপার। হ্যাঁ, না তুমি তো পড়বে, বুঝতে পারছি তোমাকে দেখে। এরা বেশ কয়েকটা প্রচুর ফাঁকিবাজ আর কি, এদের মানে পড়ানোর মতো করে পড়াতে হবে। এবারে নোট দেবো, ওষুধ কিছু করার নেই, বুঝিয়ে দেবো, পড়তে হবে। এত লেখালে সময় শেষ করতে হবে সিলেবাস, বুঝলে? সিলেবাস বের করে দিতে এখন দেবে না কেন? হ্যাঁ বের করে দিতে দেবে না? আরে এত না অত বের করে